Capital FM 94.8 দেশের নাম্বার 1 মিউজিক স্টেশন। The Beach। কথা না বাড়িয়ে ঘটনায় যাই। ঘটনাটির সূত্রপাত হয় 22 ডিসেম্বর 2017 সাল। আমি ও আমার খালাতো বোন রুনা সেদিন সন্ধ্যায় আমার আরেক খালার বাড়ি থেকে নানু বাসায় ফিরছিলাম। নানুর বাড়ির দূরত্ব কাছে থাকায় পায়ে হেঁটেই ফিরছিলাম। রাস্তার পাশে ছিল বাঁশঝাড়। পরদিন ঘোড়াশাল থেকে মিরপুরে চলে আসি। সেদিন রাতে আমার বোন দেখতে পায় কে যেন তার দিকে বেডরুমের পাশে থাকা কামরাঙ্গার গাছ থেকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি বিকট আকৃতি তার চেহারা, লম্বা আনুমানিক 7 ফুট, কিন্তু আমরা কিছুই দেখতে পাচ্ছি না। সেদিন রাতে আর কোনো অমাবস্যা ছিল না। পরদিন তাকে এক হুজুরের কাছে নিয়ে গেলে হুজুর তাকে ঝাড়ফুঁক করে পানি পড়া দেন। সেদিন রাতে রুনার কান্নায় ঘুম পায়, ঘুম যায় আমাদের। তার রুমে গিয়ে দেখে সে কান্না করছে। পরে জানতে পারি সে স্বপ্নে দেখেছে তাকে কি জানি বলছে সে। আর তখন সে দেখতে পায় জানলার বাহিরে থাকা অদ্ভুত প্রাণীটি তার দিকে তাকিয়ে হাসছে। পরদিন তার প্রাইভেট পড়ার সময় হুজুরকে সব বলা হলো এবং হুজুর তাকে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে ঘুমাতে বলেন। এবং সেদিন ঠিক আগের দিনের মতো সব ঘটনা ঘটে। পরদিন হুজুর আবার সব ঘটনা বললেন। হুজুর তাকে 1 গ্লাস পানি পড়া দেন এবং বলেন তার আর কোনো সমস্যা হবে না। হুজুরের কথা মতো সেদিন থেকে আর কোনো সমস্যা হয়নি। বর্তমানে রুনা 2য় শ্রেণীতে পড়ে। আশা করি ঘটনাটি ভালো লেগেছে। আমাদের সঙ্গে ফোনে কি কেউ আছেন? ফোনে কেউ আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোত্থেকে? জি, আমার নাম সাবিদ, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। আপনি নারায়ণগঞ্জ থেকে বলছেন। তাবিজ অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে শুরুতে আপনি আমাদের প্রথম কলার। আপনার জীবনে এমন কোন ঘটনা, যে ঘটনাটি আপনি সবার সাথে শেয়ার করবেন? জি, আমার একটা ঘটনা ছিল, এটা আমি আপনাকে বলতে চাচ্ছি। জি বলুন। ঘটনাটা যদি করেন তো আমি খুশি হব। ঘটনাটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে, সবাই শুনছে, লক্ষ লক্ষ বন্ধু এই মুহূর্তে আপনার কণ্ঠ শুনতে পাচ্ছে। আপনি ঘটনা শুরু করুন। জি, আমি নারায়ণগঞ্জ আপনার পাঠানটুলি ইব্রাহিম নিট গার্মেন্টসে চাকরি করতাম। জি। হঠাৎ একবার আষাঢ় মাসে বৃষ্টির ভিতর আমি রাত্রে, গভীর রাত্রে গেট পাস নিয়ে বের হয়ে যায় কোম্পানি থেকে। তো আমি যখন এনায়তনগর এখানে আসি, এখানে মোল্লাবাড়ি একটা মাজার আছে, বাড়ি আছে। বাড়িটার উল্টার দিকে একটা পুকুর আছে, পুকুরের উল্টার দিকে একটা রাস্তা আছে। রাস্তা দিয়ে যখন আমি হেঁটে যাচ্ছি, দেখতেছি যে একটা লোক পুকুরটা পাশে বসে কি জানি করতেছে। আমার কাছে যে ছোট মোবাইল ছিল, আমি এটা আলো ফেললাম। আলো ফেলা দেখতেছি রাস্তার ভিতরে অসংখ্য কই মাছ। অসংখ্য কই মাছ? হ্যাঁ, রাস্তাতে আর কি। আচ্ছা। যে পরিমাণ রাস্তাতে আর কি, বলতে গেলে যে বালু মাঠে গেলে যেরকম বালু, তার থেকে বালু ছাড়া কিছু দেখা যায় না। রাস্তা এমন কই মাছ ছাড়া কিছু দেখা যায় না। তখন কি বৃষ্টি ছিল? হ্যাঁ, হালকা গুড়ি 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 বৃষ্টি ছিল, কুয়াশার মতো। আচ্ছা। বৃষ্টির ভিতরে দেখতেছি অসংখ্য কই মাছ। তো যে আমি যে মাথায় যে একটা পলিথিন নিয়ে আসছিলাম, যেখানে চাকরি করতাম সেখান থেকে, এটা আমি খুলছি, মাথাতে খুললা কই মাছ টোকানো শুরু করতেছি। এখন যখনকার বিজলি চমকাচ্ছে, বিজলি চমকানোর আলোতে দেখতেছি যে প্রথম যে একটা লোক দেখলাম পুকুরটা কোনাতে বসা, আমার থেকে 2-3 হাত ডিস্টেন্সে। এই লোকটা শুধু পুকুরের ভিতরে হাত ঢুকাচ্ছে আর হাতটা উঠে আনতে। আমি ভাবলাম যে এইখানে মাছ এত, অথচ ওই লোক ওইখানে বসে কি করতেছে। তো আমি কি করলাম যে আপনার ওর সামনে গেলাম, ওর থেকে 2 হাত ডিস্টেন্স রেখে আমি ভাবতেছি যে এইখানে মনে হয় অসংখ্য কই মাছ, যেগুলো আরো বেশি বড় সাইজের। তো আমি কি করছি যে ওইখানে যখনকার হাত ঢুকাচ্ছি, তখনকার যে বিজলি চমকায় শাক আছে, তো ওর বিজলি চমকাইতে দেখতে পাচ্ছি ও এক হাত এমনি উঠাচ্ছে, উঠাইয়া 1 হাত কই মাছের মাথায় ধরতেছে, আর 1 হাত লেজে ধরতেছে, আর একটা যে কামড় দিতেছে কই মাছের মাথা থেকে লেজ পর্যন্ত। তো বিজলিতে যখনকার চমকালো, তখনকার দেখতে পারলাম যে ওর দাঁতটা করাতের মতো। দাঁতটা করাতের মতো?
হ্যাঁ, ওর যে দাঁতগুলো আমাদের যে দাঁত এরকম না, আচ্ছা, একেবারে করাতের মতো। হুম, এই জিনিসটা দেখে আমি আর কি ভিতরে কি বলবো, এটা বলার মতো না। মালিক যাকে পরিস্থিতির মুখোমুখি করছে একমাত্র সেই জানে, অন্য কেউ আর কি বুঝতে পারবে না তখনকার মানুষের ভিতরের অনুভূতিটা কি হয়। আমি সবসময় তাবিজ শুনি, এবং কি 88.0 যে ভূত এফএম এটা শুনি, যে অনেক সময় মানুষ ফিট হয়ে যাচ্ছে, এক একটা জিনিস দেখে কেউ সাহস নিয়ে দাঁড়িয়ে আসছে, কেউ দোয়া পড়তেছে। ওই সময়টা তো দোয়া পড়ার মতো অবস্থা সবার থাকে না। তো আমি কি করলাম যে কই মাছটা তখনকে আমার ধ্যানের ভিতর নাই, আমি আস্তে করে উঠছি, উঠা এখন আমি চিন্তা করছি, আমি যদি দৌড় দিই, এর যে রকম দাঁত দেখছি, আমাকে 2 মিনিটও লাগবে না সাবার করতে। আপনাকে শেষ করে দেবে। করছি যে আমি দৌড় দিয়ে তার যেতে পারবো না বেশি দূর। আমি আস্তে 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 হাঁটতে হাঁটতে সামনে হাতের বাম পাশে একটা বাড়ি ছিল, সেই বাড়িটা যে ঘরের দরজা পাইছি, দরজাতে খুব জোরে একটা লাফ মারছি। ওইখানকার যে মানুষটা ছিল তার স্বামী সম্ভবত নাইট ডিউটি করতো, তো মহিলা, স্থানীয় মহিলা ছিল, সে কি করছে আস্তে করে গেটটা, খুব সরি দুঃখিত, আসছে না জোরেই, সে বলছে কেড়ে বললে, যখন গেটটা খুলছে আমি অজ্ঞান হয়ে মহিলার উপর পড়ছি। মহিলা বলছে যে কোনো বদ লোক তার উপর এই রাত্রেবেলা হয়তো বা অন্য কিছু উদ্দেশ্যে করছে। সে যখন চিল্লা পাল্লা করে তার জ্ঞাতি গোষ্ঠী আত্মীয় আসছে, আইসা দেখে যে আমি কিন্তু তখনকে মহিলার উপর যে পড়ছি, ওই পড়াতে তার ঘরের উপর, প্রথম তার বডির উপর, তারপর মহিলা ছড়া হয়েছে, যখন দেখে যে আমি অজ্ঞান হয়ে পড়েছি। যখন আমার জ্ঞান হয়েছে দেখি যে আমি সকাল হয়ে গেছে, সব মানুষজন, অনেক মানুষ আমার চারপাশে, আমার ফ্যামিলির লোকজন খবর পাইছে, আমার দিদি খবর পাইছে, ওরা এসে আমাকে নিয়ে গেছে। আর এরপর থেকে আমি আর ওইখানে যাইনি কখনো। আমি ওই দিনকে সেখান থেকে চাকরি ছেড়ে আইসা করছি। আমার ঘটনাটা প্রচার করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার নামটা আরেকবার বলেন, একটু ভুলে গেছি। আমার নাম হাবিবুর রহমান। হাবিবুর রহমান ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের প্রথম কলার, এবং আজকে আপনি অদ্ভুত একটা ঘটনা শেয়ার করেছেন। আশা করি এরপর থেকে আপনি সুস্থ আছেন, ভালো আছেন, এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা হয় না। আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন, আবারও কথা হবে ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। এবং এই মুহূর্তে আমি শেয়ার করবো আমাদের অতিথিদেরকে, যারা আমাদের স্টুডিওতে আছেন, তাদের একটু নাম পরিচয় জানতে চাইবো। আমাদের স্টুডিওতে আছেন যিনি, তার নামটা একটু জানতে চাই। ভাই, আপনার নামটা যদি একটু বলেন। আচ্ছা, আমার নাম হচ্ছে ইমরান। ইমরান, ওকে। ইমরান ভাই কি করেন, আপনার পরিচয়টা একটু যদি বলেন। আচ্ছা, আমি চাকরি করতাম, এই এখন বর্তমানে বিজনেস করতেছি, ছোটখাটো আর কি। আচ্ছা, চাকরিটা এই 3-4 মাস আগে আমি হেমাদপুরে জব করতাম, একটা ফুটওয়্যারে। এখন বিজনেস চলতেছে আর কি। ছোটখাটো বিজনেসটা যেন ইনশাআল্লাহ আগামী 2 বছর পরে আপনার জন্য বিজনেসটা অনেক বড় হয়ে যায়, অনেক অনেক মানে অনেক বড় ইনশাআল্লাহ, যাতে আপনার সেই বিজনেসের দ্বারা অসংখ্য মানুষ যাতে উপকৃত হয়, সেই প্রত্যাশা করি। এবং আজকে তাবিজ অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনা শুনবো, তবে তার আগে আমাদের অতিথি, মানে যারা আমাদেরকে লিখে পাঠান, তারাও আমাদের একরকম অতিথি, তাদের কিছু ঘটনা একটু শেয়ার করি, তারপরে আপনার কাছে আসবো। হ্যাঁ, ইনশাআল্লাহ। যারা শুনছেন ক্যাপিটাল FM 94.8 শনিবারের বিশেষ আয়োজন তাবিজ, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের অতিথি ইমরান আমাদের সঙ্গে রয়েছেন। তার জীবনের ঘটনা, তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এরকম বেশ কিছু ঘটনা রয়েছে, তার কাছে আমরা সেগুলো শুনবো। তবে তার আগে যারা আমাদেরকে লিখে পাঠাচ্ছেন, তাদের ঘটনাগুলো এক এক করে আপনার সঙ্গে শেয়ার করতে চাই। আর হ্যাঁ, আরেকবার জানিয়ে রাখি, আপনি চাইলে আমাকে সরাসরি কল করতে পারেন 0255036659। দ্যাট ইজ মাই নাম্বার। এমডি আলিফ লিখে পাঠিয়েছেন, আসসালামু আলাইকুম অরণ্য ভাই। ওয়ালাইকুম আসসালাম। I hope you are well, and I believe that all time Allah protect to you. Okay, thank you very much for your good wishes, and thanks to you arrange the Tabid show, very nice. আচ্ছা, বুঝতে পেরেছি, সুন্দর এই শোটি আয়োজন করবার জন্য আপনি আমাকে ধন্যবাদ দিয়েছেন। আসলে ক্যাপিটাল FM এর প্রত্যেকটি সদস্যই এই শোটির জন্য, এই আয়োজনটির জন্য কাজ করে থাকেন। আমাদের পুরো টিম এফোর্ট এই শোয়ের জন্য রয়েছে। আশা করি আপনার ভালো লাগে, এবং আজকের এই ঘটনা লিখে পাঠানোর জন্য ধন্যবাদ। তাবিজে এটা আমার পাঠানো দ্বিতীয় ঘটনা, তাই ভালোভাবে লিখতে না পারার জন্য দুঃখিত। আমার নাম মোহাম্মদ আলিফ। আমার বাড়ি নরসিংদী জেলার ঘোড়াশাল পৌর এলাকায়।
আমি নরসিংদী জেলার স্বনামধন্য স্কুল ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র। কথা না বাড়িয়ে ঘটনায় যাই। ঘটনাটি সংগ্রহ করেছি আমার ফ্রেন্ড জান্নাতুলের কাছ থেকে। ঘটনাটি ঘটেছে তার বড় ভাইয়ের সাথে। সঙ্গত কারণে তার ভাইয়ের নাম ও ঠিকানা বলতে চাই না। সে আমাকে যেভাবে ঘটনাটি বলেছে সেভাবে লিখছি। সালটা 2007। আমার জেএসসি এক্সাম শেষ। আমি আমার দাদু বাড়ি কুমিল্লাতে বেড়াতে চাই। সাথে নিয়ে যাই ক্রিকেট খেলার ব্যাট ও বল। আমি ও চাচ্চু একসাথে সন্ধ্যায় ক্রিকেট খেলে বাসায় ফিরছিলাম। আসার সময় রাস্তার ওপর একটা সাপ দেখতে পাই। চাচ্চু কিছু বলার আগেই আমি আমার হাতে থাকা ব্যাট দিয়ে সাপটাকে বাড়ি মারি। কিছুক্ষণের মধ্যে সাপটা মারা যায়। হয়তো সাপটাকে মারা আমার জীবনের জন্য কাল ছিল। আমি বাসায় এসে রাতে ঘুমানোর পর স্বপ্নে দেখতে পাই কারা যেন আমাকে মারার জন্য এগিয়ে আসছে। কি বিকট আকৃতি তাদের চেহারার। চোখের মনি লাল লাইটের মতো জ্বলজ্বল করছে। তাদের মধ্যে একজন এসে চেপে বসলো আমার বুকে, টিপে ধরলো আমার গলা। আমি বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু কিছুতেই পারছি না তার সাথে। বাকি সব অদ্ভুত প্রাণীগুলো আমাকে দেখছে আর হাসছে। আমার চাচ্চুর ডাকে ঘুম ভাঙে আমার। পরে জানতে পারি আমি নাকি অনেক জোরাজোরি করছি, সেটা জানি কার সাথে। সেদিন রাতে ভয় আর ঘুমাতে পারেনি। পরদিন সকালে দাদুকে সব খুলে বলি। সব শুনে দাদু আমাকে বললেন সাপটি মারা ঠিক হয়নি আমার। সকালে নাস্তা করে দাদু আমাকে পাশের মসজিদের ইমামের কাছে নিয়ে যান। কখনো ইটের বৃষ্টি, আবার কখনো প্রচন্ড ঝড়ো হাওয়া। সেদিন রাতে কেউ ঘুমাতে পারেনি। পরদিন আমাকে নিয়ে যাওয়া হয় পাশের গ্রামের বড় হুজুরের কাছে। হুজুর আমাকে দেখেই বললেন আমি খুব খারাপ একটা কাজ করেছি। আমি নাকি যে সাপটা মেরেছি সে একটা জিন ছিল। জিন সমাজের জন্য কিছু জিন আমাকে মেরে ফেলার চেষ্টা করছে। তারা নাকি আমাকে মেরে ফেলবে। হুজুর অনেক কিছু করে আমাকে একটা তাবিজ দেয় এবং আমাকে 1 সপ্তাহ ব্যবধান থাকতে বলে। তারপর থেকে প্রায় 12 বছর হয়ে গেল। ভাই আর কোনো সমস্যা হয়নি। বর্তমানে তিনি ঢাকার কোনো একটি কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক। এরকম আরো ঘটনা পেলে তিনি লিখে পাঠাবেন। আলিফ সেটি জানিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আলিফ এই ঘটনাটির জন্য। একটি বিষয় আমি বলতে চাই, আপনি যে ঘটনা লিখে পাঠিয়েছেন তার থেকে অন্তত প্রত্যেকটি বিষয় থেকেই তো আমাদের শিক্ষা নেওয়ার আছে। এই ক্ষেত্রে আমাদের এইটুকু শেখা উচিত যে পৃথিবীর যে কোনো প্রাণীর সঙ্গে যেন আমরা কোনো মানে বাজে আচরণ না করি, কোনো ক্ষতিকর আচরণ যেন না করি, যাতে করে সেই প্রাণীকুলের কোনো সমস্যা সৃষ্টি হয়। প্রত্যেকটি প্রাণীর প্রাণ রয়েছে, এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকার অধিকার রয়েছে। সুতরাং প্রাণীকুলের প্রতি সদয় হওয়াটাও কিন্তু আমাদের প্রত্যেকের প্রয়োজন। আমাদের অতিথির কাছে যাওয়ার আগে আরেকটা কল নিতে চাই। ইমরান ভাই একটা কল নিই। ওকে, আমরা তাহলে একটা কল নিয়ে তারপরে আমরা আমাদের অতিথির কাছে আসবো। কি আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। কে বলছেন? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন ভাইয়া? জি ভাই, আমি ফেরদৌস নারায়ণগঞ্জ থেকে বলছি। ফেরদৌস ভাই নারায়ণগঞ্জ থেকে বলছেন। ফেরদৌস ভাই স্বাগত জানাচ্ছি তাবিজ অনুষ্ঠানে। আর কি হলো, আমার আব্বু কারোর সাথে শেয়ার করতে, তো আপনাদের অনুষ্ঠানটা ভালো লাগে, এর কারণে আর কি আমি একটু শেয়ার করতে চাইছিলাম। অবশ্যই শেয়ার করুন। অনেক মানুষ শুনছেন আপনার ঘটনা। আপনাদের কথাটা বোঝা যাচ্ছে না। আপনি বলুন, আমরা শুনতে পাচ্ছি। এটা 1996 সালের ঘটনাটা আর কি। তখন আমি ক্লাস 5-এ পড়ি। তো আমাদের এলাকাটা আর কি গ্রাম এলাকা আর কি, চর, বালুর চর, এরকম একটা গাং আছে। এই গাংটা পার হওয়ার সময় আমরা আর কি ওই দেশ গ্রামে নাটক হয়, যাত্রা হয়, সেটা তো জানেন। হ্যাঁ, যাত্রাপালা হয়। এই নাটক দেখতে গেছিলাম আর কি আমার বাড়ির থেকে আরো প্রায় 4 কিলো দূরে। আচ্ছা। ওখান থেকে আসার সময় মানে 3 জন বন্ধু ছিলাম একসাথে। এক একজন এক এক ধরনের মন্তব্য করে। এখন আমি বলি যে দেখ, রাতের বেলা এখন প্রায় 1:02। তো এখন এরকম মন্তব্য না কইরা সোজা পায়ে হাত, তাড়াতাড়ি বাসায় যাব। আচ্ছা। ওই যে ছোট প্লাপার আমরা তখন এতটা বুঝি নেই। হঠাৎ করে বালুর
মানে ওরা দুজন আমার দুই পাশে, আমি মাঝখানে। আচ্ছা। তো মাঝখানে তো না, আমি দেখতেছি একটা বাচ্চা আমার আগে হাঁটতেছে আর কাঁদতেছে। আমি ভয়ে অনেক ভয় লাগে কথা বলতে পারছি। তো এই দুজনে বলতেছি, একটার নাম হলো সুজন, একটার নাম হলো সাইফুল। আচ্ছা। আমাকে সাইফুল দেখ একটা বাচ্চা হাঁটে আর কি, হঠাৎ করে চিৎকার দিচ্ছে। চিৎকার দেওয়ার লগে লগে আমি অজ্ঞান হয়ে যাই। পরে কি হয় আর বলতে পারি। এই ছিল ভাই আমার মানে ঘটনাটা। ঠিক আছে, ধন্যবাদ ভাইজান। 2 থেকে 3 দিন পর আমার হুশ মানে পুরোপুরি হুশ হওয়ার পরে আমার আব্বু জিজ্ঞাসা, আম্মু জিজ্ঞাসা কি দেখছিলি? আমি বলতেছি সুজন সাথে ছিল আর সাইফুল সাথে ছিল। ওরা দুজন দুই সাইডে, আমি মাঝখানে হাঁটতেছি। ওই ডাঙ্গের পার আসে পর ওই যে এরকম এরকম একটা ব্যাপার। তো আমি দেখতেছি একটা বাচ্চা আমার আগে হাঁটতেছে আর কাঁদতেছে। তো বাচ্চাটা অলঙ্গ, বাচ্চার পরনে কোনো কাপড় চোপড় ছিল না। এই দেখে আমি বললাম সাইফুলটা, দেখ একটা বাচ্চা হাঁটছে। আর সাইফুল চিৎকার দেখে ওই মুহূর্তে আমি অজ্ঞান হয়ে যাই। এই পর্যন্তই ছিল আমার ঘটনাটা। আব্বু আম্মু বলছিল কারোর সাথে শেয়ার না করতে। তারপর আপনাদের অনুষ্ঠানটা ভালো লাগলো, এর কারণে আমি শেয়ার করলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আশা করি আপনি ভালো থাকবেন এবং সব সময় সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমরা আমাদের অতিথির কাছে আসতে চাই। ইমরান ভাই, আজকে অনেক অনেক ঘটনা আমরা শুনবো। আমাদের যারা শ্রোতা রয়েছেন, যারা কল করছেন, কিন্তু আপনি আমাদের স্টুডিওতে এসেছেন, আপনার ঘটনা একটু শুনতে চাই। আজকে কোন ঘটনাটি আপনি আমাদের সাথে শেয়ার করবেন? আসলে অনেক ঘটনাই যে আমার আছে এরকম না, কিন্তু কিছু ঘটনা আছে যেটা আমি আসলে কখনো বলতে চাই নাই, কিন্তু এই মইন ফোর্স করলো, এই যে ভাগিনা, ওরাও মনে হয় আগে অনুষ্ঠানে আসছে আপনাদের রেডিও ক্যাপিটালকে আমি ধন্যবাদ জানাতে চাই যে আজকে একটা সুযোগ হইলো বলার। মানে আসলে শুনছি প্রোগ্রাম আপনাদের, ভালোই লাগছে যতটুকুই। মানে প্রথমে অতটা বেশি হিয়া করিনি, কিন্তু মানে 1-2 বছর আস্তে আস্তে যেমন ভালো লাগতে শুরু করলো আর কি প্রোগ্রাম, তখন ভাবলাম যে না, শেয়ার তো করাই যায়। মানুষ না জানলে বুঝতে পারবে কিভাবে যে আসলেই কোনো এই ধরনের কোনো ঘটনা ঘটে কিনা। নিশ্চয়ই এটা তো জানার ব্যাপার আছে। তো আমার জীবনে আসলে উল্লেখযোগ্য কয়েকটা ঘটনাই ঘটছে। এর মধ্যে আমি কি ছোটবেলার থেকেই শুরু করি। অবশ্যই অবশ্যই আপনার কাছে যেটা সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করবেন বলতে। হ্যাঁ, আমি একটু প্র্যাকটিক্যাল মাইন্ডেড, মানে এইসব বিষয়ে খুব একটা বিশ্বাসই নাই। আমাদের অনেকেরই আসলে এরকম। এখনো কিন্তু যে অতটা বিশ্বাস করি তা না, কিন্তু এই ঘটনাগুলো আমার জীবনে ঘটছে। জি। তো আমি ছোটবেলার থেকে শুরু করি নাকি। অবশ্যই। তো তখন আমি আসলে মাদ্রাসায় পড়তাম, ক্লাস 4-এ। স্কুলে প্রথমে ভর্তি হয়েছিলাম। ওই জায়গা থেকে আমার বড় ভাই নিয়ে আসলো যে আমার বাড়িতে একজন হুজুর ছিল, উনি বয়স্ক লোক। তো উনি করলেন যে মাদ্রাসায় ভর্তির জন্য। তো তখন ওই মাদ্রাসায় ভর্তি হলাম ক্লাস 4-এ। ঘটনাটা তার প্রায় 14 কি 15 দিন পরে হবে। ক্লাস 4-এ পড়ি তখন আর কি। তো আমাদের বাসায় তো খোলামেলা জায়গা, অনেক বড় এরিয়া আমাদের বাসায়। মানে আমাদের বাসাটা এত বড় যে মানে ওইটার 4 ভাগের 1 ভাগে ক্রিকেট খেলি আমরা, এরকম এত বড় বাসা আর কি আমাদের এরিয়াটা। তো আমি বড় হয়েছি সিলেটে, মৌলভীবাজার শহরে। ওই ততটা ডেভেলপ করে নাই তখন, ওই রকম একটু জঙ্গল টঙ্গল এই টাইপের আর কি এলাকা। তো আমাদের বাসার একদম ছাদের উপরেই, মানে ছাদের পাশ থেকে লাগানো একটা আম গাছ ছিল, যেটায় আমরা মানে হাত দিয়ে পেরে পেরে আম খাওয়া যেত ছাদ থেকে। এত একটু নিচে ছিল, গাছটা অনেক বড় ছিল। সাধারণত ছাদের উপর থেকে, হ্যাঁ ছাদের উপর থেকেই ধরা যেত, মানে ডালগুলো নিচে সহজেই ধরা যায়। বড় গাছ কিন্তু মানে এত বিস্তৃত ছিল যে মানে নিচ থেকেই ধরা যেত এরকম। তো ওই দিন 10-15 দিন পরে আমি আসলাম, মানে তখন বৃহস্পতিবার ছিল ওই দিন, মানে একটাই ছুটি হয়ে যেত আর কি একটা সময়। ওই বয়সে যেটা আকর্ষণ করে আর কি, ওই টাইপের জিনিসের প্রতি, ভালোটার প্রতি। তো আমি ওইটাই মনস্থির করলাম যে ওইটাই ঠিক আছে, এটাই তো আনতে হবে, এটা তো আগাই।
মানে আমি যে ডালটা দিয়ে আগে গেলাম মনে হলো যে আমটা একটু একটু মানে আধা হাত এরকম একটু পিছন দিকে দূরে সরে যাচ্ছে। হ্যাঁ, দূরে সরে যেতেছে এরকম মনে হলো। তো আধা হাত এরকম সরতেছে, আমিও একটু একটু আগাইতেছি। কাঁচা ডাল প্রায় 5-7 হাত আগে গেলাম, তারপরে দেখি যে ধরতে পারতেছি না, ব্যাপারটা বুঝতে পারতেছি না। মানে অতটা সেন্স তো তখনও মানে আমার গ্রো করে নাই যে কি পরিস্থিতি বা কি সমস্যা বা এগুলো এত কিছু খেয়াল করিনি। তো আর একটু আগাইলাম একদম আমের কাছে তখন গেলাম, আমটা আর সরতেছে না তখন। আচ্ছা। তো ওই জায়গায় আমটা আছে, তো ওই হাত দিয়ে আমটা আনবো, ঠিক তখনই মনে হইলো যে মানে এর উপরের ডাল থেকে কেউ হয়তো আমার একটু চাপা দিল মনে হয় নিচের দিকে, ঘাড়ের দিকে একটু, মানে অতটা না যে একদম পরিষ্কার বুঝতে পারছি, কিন্তু হালকা একটা মানে এই পায়ের মতো মনে হইলো যে একটু নরম। এই আছে না আপনার বিড়ালের পা যেরকম, এরকম বড় সাইজের বিড়ালের পা এরকম মনে হলো যে উপর থেকে কে যেন একটু চাপ দিল। আচ্ছা। চাপ দিল, সাথে সাথে আমি মনে করেন ডালটা ভেঙে আমি যখন আমটা ধরতে গেলাম মানে যাইতেছিলাম, তখন আমি পরিষ্কার দেখলাম যে এটা কাঁচা ডাল ছিল, এটা পড়ার কোনো সম্ভাবনাই নেই। কারণ কেউ যদি প্রথমে দেখে যে এটা পাকা ডাল বা ভেঙে যেতে পারে, তাহলে তো কেউ আগাবে না স্বাভাবিক, বা অন্য কোনো ওয়ে ইউজ করবে, অথবা ওইটা আনতে চাইলেও যে কোনো অন্য কোনো মাধ্যম সে ব্যবহার করবে। কিন্তু ওই ডাল দিয়ে তো কেউ হেঁটে যাবে না, কারণ সবাই বুঝবে যে এটা দিয়ে গেলে তো ভেঙেই পড়ে যাবে। কিন্তু ডালটা মানে একটু উপর থেকে মনে হইলো যে চাপ দিল, আর সাথে সাথে মানে ডালটা ভেঙে আমি নিচে পড়ে গেলাম। আচ্ছা। একদম মানে আমার গায়ে মানে স্পর্শটা এরকমই ছিল যে মানে একটু বড় সাইজের একটা বিড়ালের পা মনে হইলো যে একটু চাপা দিল আর কি, এরকম নিচে পড়ে গেলাম। টিনের মানে বিল্ডিং আমাদের, কিন্তু টিন আর কি, টিন দিয়ে ওই কর্নার করে যে দুই সাইডে টিন থাকে, এরকম ঠাস করে পড়ে গেলাম। পড়ার পরে মানে এরপরে আমি মানে 5-6 মিনিট মনে হয় হয়তো হবে এরকমই, মানে বুঝতে পারলাম যে ঘটনাটা কি হইলো। সবকিছু যাই দেখলাম সবই মানে ভুল মনে হইলো। আমটাও নাই আর ডালটা তো আছে, মানে নিচে আমার সাথেই পড়ছে, মানে যতটুকু আগাইছে আর কি, ভাঙিয়ে নিচে পড়ে গেল। দেখলাম যে একদম শুকনা ডাল। তারপরে শব্দ হইলো নিচ থেকে, মানে মা শব্দ করলো যে কে উপরে কে, মানে আমি যে এরকম তাড়াহুড়া করে মাথার সাথে আইসে উপরে উঠে গেছি, এটা তো আর উনি বুঝে নাই যে কে ডাক দিল। তখন মনে হয় হয়তো 5-6 মিনিট পরেই হবে হয়তো, এরকম একটু সেন্স ছিল আর কি, মানে হতবাক ছিলাম, কিছু বুঝতে পারিনি এরকম না, মানে হতবাক যাকে বলে, মানে নির্বাক, মানে যে কি ঘটনা বুঝতে পারতেছি না। তখন ডাক দেওয়ার পরে উনি বললো যে কে উপরে কে, আমি বললাম যে মামি। আচ্ছা। তো উনি বললো যে কি ব্যাপার, তুমি এখন এই টাইমে আসার পরে একবার দেখলাম ব্যাগ রাখলা, তারপরে তো আর কোনো কোন দিকে গেলা বলতেই পারতেছি না, তুমি ছাদে উঠছো কেন এই টাইমে? তোমার না অনেকবার বলছে যে দুপুর টাইমে এরকম গাছে টাছে উঠবা না, দেখো না যে সব আশেপাশে লোকজন নাই বা মানে আমাদের এরিয়াটা, বাসার এরিয়া মাঝখানে আমাদের বাসা, মানে 4টা ভাগের মধ্যে 2টা ভাগের মধ্যে আমাদের বাসা করা, মাঝখানে আমাদের বাসা, আর আশেপাশে প্রায় আপনার 24-25টা ফ্যামিলি ভাড়াটিয়া থাকতো। আচ্ছা। মানে সারাউন্ডেড এরিয়া আর কি, একতলা করেই, কিন্তু কেউ বাইরে কেউ ছিল না। তো উনি ডাক দিলেন যে তাড়াতাড়ি নিচে আসো। তো আমি নিচে আসবো কি, মানে পা মনে হয় যে ওই ডিপ ফ্রিজে বরফ দিলে যেরকম জমে থাকে ওই রকম অবস্থা, যে নাড়াইতে পারতেছি না। ভয় যে পাইতেছি তা না, কারণ আমি তো বিষয়টা বুঝতেই পারতেছি না। হ্যাঁ, তো ওই তখন একটু আমি মানে কথাবার্তা বলতেছি কিন্তু মুভমেন্ট করতে পারতেছি না, এরকম মনে হচ্ছে। পা 2টা আটকে রয়েছে, হাতটা বডি নড়াইতে পারতেছি কিন্তু উঠে দাঁড়াইতে পারতেছি না। পরে কিছুক্ষণ যাওয়ার পরে আস্তে আস্তে মনে হচ্ছে যে আমার মাথার থেকে একটু শীতল এরকম অনুভব হচ্ছে আর কি, মাথায় ঠান্ডা একটু অনুভব হচ্ছে। এই বিষয়টা আস্তে আস্তে এই ঠান্ডাটা আমার শরীরের নিচের দিকে নামতেছে। আচ্ছা। নিচের দিকে নেমে কিছু সময় মানে নিয়ে আস্তে আস্তে পায়ের দিকে নেমে গেল, মানে এই অনুভূতিটা আর কি, ঠান্ডা অনুভূতিটা, যে
বরফ দিয়ে কেউ তো হয়তো গোসল করাইছে, উপর থেকে পানিটা নিচে দিয়ে গড়াই দিতেছে এইরকম। পরে মানে মোটামুটি হাত পাও ঠিক হইলো। পরে আস্তে আস্তে আমি মানে আবার গ্রিল দিয়ে নামে আসলাম। তো আম্মু জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, তুমি ডাকলাম তাও তো 5-7 মিনিট হয়ে গেলো, এতক্ষণ কি করলা, উপরে নামলা না কেন? আমি ঘটনাটা বললাম আর কি। অদ্ভুত সত্যি। এবং যখন মানে কৈশোরের ঘটনা, তো আসলে এই ক্ষেত্রে আপনি যেটা বলছিলেন, ছোট্ট একটা আম চোখে দেখিনি, হ্যাঁ, ছোট্ট একটা আম কিংবা এমন কোন একটা ফল আমাদের বাচ্চাদের জন্য আসলে অনেক বেশি প্রিয় হতে পারে, এবং সেটি ধরতে যাওয়া কিংবা সেটিকে খাওয়ার যে আগ্রহ থাকে এটি অনেকের মধ্যেই থাকে। আচ্ছা, আমরা একটা কল নিতে চাই। কে আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে? হ্যালো। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। কে বলছেন ভাইয়া? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোত্থেকে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? একটু আস্তে শোনা যাচ্ছে। মোহাম্মদ সাইফুল ইসলাম, আমার বাড়ি বরিশাল বাকেরগঞ্জ। জি, বরিশাল বাকেরগঞ্জ থেকে ভাইজান বলেন আপনার ঘটনা। আমার একটা ঘটনা কি, আমি গেল মাসে আর কি, গত মাসেই গেল মাসে আমি হ্যালো। ওকে, বোধহয় কোনো কারণে হোল্ড হয়ে যায়। অনেক সময় হয় কি, যখন আমরা ফোনে কথা বলি তখন আমাদের মানে গালের সাথে লেগেও অনেক সময় হোল্ড হয়ে যায়, এটা হতে পারে। শুনছেন ক্যাপিটাল FM 94.8, শনিবারে বিশেষ আয়োজন তাবিজে। আর যে অরণ্য আপনার সঙ্গে রয়েছে, যারা তাবিজের আজকের পোস্টটিকে শেয়ার করছেন, অনেক বন্ধুদের সঙ্গে আজকের অনুষ্ঠানের তথ্যটি ছড়িয়ে দিচ্ছেন, তাদের সবাইকে ধন্যবাদ। এবং অনেক বন্ধুকে দেখতে পাচ্ছি এখানে রয়েছেন যারা শেয়ার করছেন, তাদের মধ্যে বাঁধন ইসলাম বাঁধনকে দেখতে পাচ্ছি, বাইজিদ বোস্তামি আছেন, ওয়াহিদুল ইসলাম সর্দার মাসুম তিনি শেয়ার করছেন, বিডি পিজিয়ন লাভার আছেন, একটা পেজ থেকে এটি শেয়ার করা হয়েছে। এ যে আরশাদ আছেন, সেই সঙ্গে রাজুক ইনফরমেশন বাংলাদেশ, খান মোহাম্মদ নাদিম, ফয়সাল বাপ্পি আছেন মতিঝিল থেকে, তিনি শেয়ার করেছেন ডিসকভারি বাংলাদেশ, ওয়াহিদুল ইসলাম সর্দার, সেই সঙ্গে ছোট্ট সাহেব, বাঁধন ইসলাম বাঁধনকে দেখতে পাচ্ছি, আর যে তেলাপোকা, শাহরের ইসলাম শ্রাবণ, সিয়াম ইসলাম, মেহেদি হাসান নিলয়, সেই সঙ্গে রয়েছেন হৃদয় বর্মন, ARM, মাইনুল আহমেদ, আসিফ আল আকাশ সহ আরো অনেক অনেক বন্ধু যারা শেয়ার করছেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। এই পরবর্তী কলার কি আছেন আমাদের সঙ্গে? কেটে গেছে 0255036659 এই নাম্বারে কল করে আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করতে পারেন। কে আছেন সঙ্গে? আমি অরুণ বলছিলাম, জিরানি সাভার থেকে। জিরানি সাভার থেকে অরুণ বলছিলেন। জি অরুণ, আমরা শুনতে পাচ্ছি, তাবিজ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। কি ঘটনা শোনাবেন আজকে আমাদেরকে? আমি আমার জীবনে কিন্তু অনেক ঘটে যাওয়া অনেক কিছু ঘটনা বলতে চাই আপনাদের। জি, আজকে কোন ঘটনাটি আমাদেরকে শোনাবেন? আজকে ঘটনা হলো, এই যে আমার জীবনে অনেক শত্রুতার মুখে, সেই কি কুকুরি দ্বারা আমার এক জীবন, আমার পরিবারের পুরো জীবনটা নষ্ট করে দিতে অন্য মানুষে, প্লাস আমার ব্যবসা বাণিজ্য সব ধূলিসাৎ করে দিতে। এতে যাতে সবাই জানতে পারে বা সবাই সতর্ক থাকতে পারে, দুষ্ট লোকের হাত থেকে যাতে রক্ষা পায়, এই জন্য আপনাদেরকে জানানোর জন্য ফোন দিয়েছিলাম। জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। আমার জীবনে এক দুষ্কৃতকারী লোক শত্রুতামূলক আমার ব্যবসার উপরে কুফুরি এবং শিরকি এগুলো করে আমার পরিবারের 4 জন সদস্য সবার জীবনটাই নষ্ট করে। যেমন আমাদের হাত পাওয়ার জ্বালা পোড়া করে, আমার দোকানে থাকতে পারি না, দোকানে রাস্তা দিয়ে চলাফেরা করতে পারি না, হাত পা অবশ হয়ে যায়, এবং মনে করেন কোথাও যে আমরা সুখ পাই না, শরীর কাঁপে এবং মাথা ঘুরায়, হাত পাও সবসময় কাঁপে। কিন্তু এই কুকুরিকারীরা আমরা কিচ্ছু করতে পারি না। ওই কুকুরিকারী এমন একটা শয়তান, সে রোজা করে না, নামাজ পড়ে না, মানুষের নামাজ পড়ার কথা বললে তাদেরকে উল্টা পাল্টা আরো বুঝায়। সে এত খারাপ, মানুষের ভালোটা দেখতেই পারে না। আচ্ছা, সে এখনো 3 বছর ধরে আমাদেরকে এত
জ্বালা যন্ত্রণা দিতেছে, আমরা ওর যন্ত্রণায় একেবারে নিঃস্ব হয়ে গেছি। কাউকে কিছু বলতে পারি না, কাউকে এই কথা বলতে গেলে কেউ অনেকে বিশ্বাস করে না, অনেকে দুঃখ প্রকাশ করে। আমার ব্যবসা, আমার একটা দোকান আছে, সে দোকানে আমরা যাইতেই পারি না, দোকান করতেই পারি না। মানে দোকানে ঢুকলেই কেমন যিনি সর্বশরীর জ্বালা পোড়া করে হাত পা অবশ হয়ে যায়, দোকানে থাকতেই পারি না। মানে দোকানে ঢুকলেই আপনার শরীর এরকম হয়, তাই তো? হ্যাঁ, দোকানে ঢুকলেই হাত পা অবশ হয়ে যায়, দোকানে বেচা কিনে হয় না, কাস্টমার ঢুকে অনেক, কিন্তু কাস্টমার থাকে না। অনেক কাপড়ের দোকান তো, কাপড় লাড়াচাড়া করে কাস্টমার চলে যায়। আমার সামনে ওই দুষ্কৃতকারীরও কাপড়ের দোকান, কিন্তু ওই দুষ্কৃতকারী আমার মানে বেচা কিনে অনেক বেশি হয় দেখে আর ওটা সহ্য হয় না। ওই মানে আমার প্রতি এত বড় একটা হিংসা জন্মেছে, ও মানে আমাদের এগুলা সহ্যই করতে পারে না। এই কারণে আমাদের প্রতি এগুলা যত, আমি কবিরাজ ধরছি, কবিরাজে অনেক আরো কয়েকটা কবিরাজ ধরছিলাম, সেও আবার দিন চালানে বলছে, সে শেরকি পুকুরি এগুলা দোকানের মধ্যে তাবিজ করছে যাতে কাস্টমার না ঢোকে। এগুলা আমাদের বাসা সহ আমাদের প্রতি অনেক অনেক খারাপ এগুলা চালান করে দেয়। বাসায় থাকতে পারি না, বাসায় মনে হয় কিসের সালে মনে হয় ধাপ ধাপ করে যিনি কি জিনিস আসে করতেছে, অথচ কিছুই নাই। জানলার বগুলা এসে যেমন কি জিনিস এসে যিনি জানলায় ঠক ঠক করতেছে, আবার যিনি কি জিনিস ডাকতেছে, অথচ কিন্তু কিছুই নেই। আচ্ছা, আমরা কিছুই দেখতে পাই না। যিনি শুয়ে আছে খাটে, মনে হয় পুরো খাট যিনি লড়তেছে, কিন্তু কিছু আমরা ইয়ে করতে পারি না। কিন্তু ঘরে, ওই ঘরে থাকতেও পারি না, মাথা ঘুরে, শরীর মন কাঁপে, আবার কেমন যেন অস্থির ভাব। ওই রাস্তা আমরা যেগুলো রাস্তাতে চলাফেরা করি, তো সেই রাস্তাগুলো উঠলেই একেবারে পুরো শরীর ব্যথা হয়ে যায়, কেমন যিনি অবশ হয়ে যায় পুরো শরীর, একেবারে মানে আমরা আর পারি না, নার্ভাস হয়ে যায় একদম, বুঝছেন? একেবারে মানুষের অনেক অনেক ইয়ারে বলছি, তারা এগুলো বিশ্বাস করে না, এখনকার যুগে ওগুলো নাই। আবার অনেকেই যারা বিশ্বাস করে তারা অনেক দুঃখ প্রকাশ করে। তো তোমরা আল্লাহর জানাও, আল্লাহ অবশ্যই এটার বিচার করবে। আর এই কুকুরিকারীদের অবশ্যই খুব বড় ধরনের আল্লাহ বিচার করবে। নিশ্চয়ই অনেকে নিশ্চয়ই যে পাপ করে সে পাপের প্রায়শ্চিত্ত অবশ্যই তাকে করতে হবে এবং সে পাপের ফল তাকে ভোগ করতেই হবে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া ফোন করার জন্য। ভালো থাকবেন, আপনার ব্যবসা উন্নতি হোক, আপনার পরিবারের সবার শান্তি হোক, এবং সব মিলিয়ে আপনি যাতে ভালো থাকেন, এই শুভকামনা থাকলো আপনার জন্য। অবশ্যই আপনার জন্য অনেক অনেক দোয়া। যারা শুনছেন সবাই আছেন ভালোর সঙ্গে আছেন, আপনিও নিশ্চয়ই ভালো মানুষ এবং ভালো, নিজের মন থেকে ভালো চাওয়ার চেষ্টা করুন, এবং যারা আপনার প্রতি খারাপ করার চেষ্টা করছেন তারাও যাতে মন থেকে শুদ্ধ হয়ে যান সৃষ্টিকর্তার কাছে, এটাই প্রার্থনা করি। ভালো থাকবেন, আজকের মতো বিদায়। আচ্ছা আচ্ছা, আমি আপনার এই অনুষ্ঠানটা প্রতি সবসময় এটা অনেক রাত ধরে শুনি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। তিনি বলছেন সেটি আমার কাজিনের সাথে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা, তার মতো করেই শেয়ার করছি। আমি তখন কিশোর বয়সী, আমাদের গ্রামে তখন আজ থেকে প্রায় 8-10 বছর আগে নিয়মিত জুয়ার আসর বা মেলা বসত। সেই মেলায় নানা ধরনের জুয়া খেলা চলতো, সন্ধ্যা থেকে সারা রাত হতো। তখন পুলিশের এই বিষয়ে তৎপরতাও ছিল খুব বেশি। একটি রাতে একদিন সেদিন জুয়ার আসর বসেছিল, তাস ছাড়াও নানা ধরনের জুয়া। আমার জুয়া খেলার নেশা বরাবরই। আমি আমার এক চাচার সাথে জুয়া খেলায় গেছি, তো হঠাৎ করেই সেদিন মধ্যরাতে পুলিশ এসে সব লন্ড ভন্ড করে দেয়। কে যে কোথায় পালিয়ে গেছে খেয়াল নেই। আমিও অনেক কষ্টে আমাদের বাড়ির নিচে এসে পৌঁছেছি। তখন রাত 1:30টার মতো হবে, কিন্তু বাড়ি আসতেই মনে পড়লো চাচার কাছে তো আমার জুয়া খেলার অর্ধেক টাকা রেখে এসেছি, সেটা আনতেই হবে। আমার কোথায় আমার টাকা খরচ করে, বা সে যদি খরচ করে বসে সেই জন্য, তাই একটু দেরি না করে তার বাড়িতে গেলাম। আসার সময়ও তার সাথে দেখা হয়নি, বাড়িতে না পেয়ে অন্যত্র খুঁজতে গেলাম। তিনি যে টিলা বেয়ে রাস্তা দিয়ে আসার সম্ভাবনা খুব বেশি, আমি সেই রাস্তা দিয়ে তাকে খুঁজতে গেলাম। সেখানে একটা কবরস্থানও আছে। কবরস্থান থেকে কিছু দূর এগিয়ে তাকে ডাকতে লাগলাম, খুব জোরে নয় আবার আস্তেও নয়। কোনো সাড়া না পেয়ে পেছনে ফিরে কবরস্থানের পাশে এসে বাঁশঝাড়ের দিকে চোখ পড়তেই দাঁড়িয়ে গেলাম। চাচা দেখি বাঁশঝাড়ের পাশে চাদর মাথায় দিয়ে
টাকা গুনছেন। আমি পাশে গিয়ে বসেই বলা শুরু করলাম, আমি তোমাকে সারা জায়গায় খুঁজেছি আর তুমি এখানে বসে কোনো সাড়া দিচ্ছ না। চাচা আমার কোনো উত্তর দিলেন না। লক্ষ্য করলাম চাচার শরীর থেকে পচা দুর্গন্ধ বেরোচ্ছে। অনেকক্ষণ বসে থেকে আমি চাচার চাদর সরিয়ে হাতের দিকে তাকে ধাক্কা দিয়ে বললাম, কোনো কথা বলছো না কেন? আমি ধাক্কা দিতে উনি আমার দিকে মুখ ফিরিয়ে ব্যঙ্গাত্মকভাবে এমন ভয়ঙ্কর হাসি দিয়ে উঠলেন। ওনার মুখটা একদম মানুষের মতো ছিল না। মুখের মাংসগুলো মনে হচ্ছে যেন ঝুলে পড়ে যাচ্ছে, শরীর থেকে বের হচ্ছে রক্ত। হাহা করে চিৎকার দিয়ে ওনার প্রথম হাসিতে আমি ভয় পেয়ে নিঃশেষ হয়ে গিয়েছিলাম। এক বিন্দু দেরি করে সেখান থেকে প্রাণ ভয়ে দৌড়ে গিয়ে আমি উল্টো পথে একটা বাড়িতে গিয়ে উঠলাম। তাদের বারান্দায় গিয়ে প্রথম চিৎকার দিয়ে আমি অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান ফিরিয়ে তাদের একজনের সাহায্য নিয়ে রাতে বাড়ি ফিরে আসলাম। পরের দিন চাচাকে গিয়ে এই ঘটনা বললে তিনি অবাক হয়ে বললেন, তিনি তো সে রাতে তখন অন্য রাস্তা দিয়ে বাড়ি চলে এসেছিলেন। ধন্যবাদ আপনাকে, এবং ভবিষ্যতে যেন এরকম আর কখনো না হয় সেটাই প্রত্যাশা করি, এবং অবশ্যই এইসব জোয়ার আসলে তো যাবেনই না কখনো। শুনছেন ক্যাপিটাল FM 94.8, আর যে অরণ্য আপনার সঙ্গে রয়েছি তাবিজ শনিবারে বিশেষ আয়োজন। পরের ঘটনায় যাব, তারপরে আমাদের অতিথি রয়েছেন, তাদের ঘটনাও শুনতে হবে। নাদিম হোসেন বলছেন, আমার বাড়ি কেন্দুয়া থানা বলাইশিমুল গ্রামে। নাদিম হোসেন, আজ আমাদের সাথে যে ঘটনাটা শেয়ার করব তা ঘটেছিল প্রায় 20 বছর আগে, কেন্দুয়া থানার বলাইশিমুল গ্রাম। মজার ব্যাপার হচ্ছে আমি খুব ভালো করে চিনি এই গ্রাম, এবং আমাদের গ্রামে তখনও বিজলি বাতি পৌঁছায়নি, আমি সেটিও খুব ভালো করে জানি। এবং খুব অদ্ভুতভাবে সত্যি কথা হচ্ছে এটি আমারই গ্রাম। আমাদের গ্রামে তখন বিজলি বাতি পৌঁছায়নি। প্রথমে বলিনি, এই ঘটনাটি আমি আমার আব্বু এবং দাদির মুখ থেকে শুনেছি। ঘটনাটি ঘটেছিল আমার দাদির সাথে। আমার দাদা ছিলেন একজন ওঝা টাইপের লোক। তিনি জিন তাড়াতে পারতেন। তিনি যখনই জিন তাড়াতে বাড়ির বাইরে যেতেন তখন বাড়ি শক্ত করে বন্ধক দিয়ে যেতেন, এবং সেদিন বাড়ি থেকে বের হওয়া সকলের মানা থাকত। দাদা একদিন খুব তাড়াহুড়ার সহিত জিন তাড়াতে রওনা হলেন। সেদিন তিনি বাড়ি বন্ধক দিতে ভুলে যান। তিনি যেই বাসায় জিন তাড়াতে গিয়েছিলেন সেই বাসায় পৌঁছতে তার রাত 8টার মতো বেঁচে যায়। তিনি অনেক সাধনা করে একসময় জিনটাকে পরাজিত করেন, এবং জিনটা যাকে ভর করেছিল তার দেহ থেকে জিনটাকে ছাড়িয়ে দেন। জিনটাকে ছাড়িয়ে দিতেই সেটা হুঙ্কার দিয়ে বলে, আমি গেলাম তোর বাড়িতে। তো দাদা উত্তর দিলেন, যা তুই যা পারিস কর। কিন্তু সাথে সাথে খেয়াল হলো যে তিনি আজ তাড়াহুড়ায় বাড়ি বন্ধক করে দিয়ে বের হতে ভুলে গেছেন। এর মধ্যে জিনটা দাদার বাড়িতে এসে দাদার রূপ ও কণ্ঠ নিয়ে ঘরের বাইরে দাঁড়িয়ে দাদিকে ডাক দিলেন। বললেন, জমিনা বদনাটেন একটু এদিকে আসো তো। দাদি ভাবলেন দাদা হয়তো টয়লেটে যাবেন, আর গ্রামের টয়লেটগুলো বাড়ি থেকে একটু দূরে হয়। দাদি পানি নিয়ে বের হয়ে খেয়াল করলেন যে দাদা টয়লেটের দিকে না গিয়ে বাগানের দিকে চলে যাচ্ছেন। দাদি সাথে সাথে বুঝতে পারলেন যে এটা দাদা নয়, তাই তিনি দ্রুত ঘরের দিকে চলে আসতে লাগলেন। হঠাৎ একটা দমকা বাতাসে দাদির হাতের কুপিটা নিভে গেল। তিনি দৌড় দিলেন ঘরের দিকে, কিন্তু জিনটা এক টানে দাদিকে উঠানের পাশ থেকে তুলে নিয়ে বাড়ির পাশের পুকুরে ফেলে দিল এবং চুবাতে শুরু করলো। তখন বাড়িতে আমার ফুফু এবং ফুফা ছিলেন। দাদি বিপদের মুহূর্তে মাত্র একবার বড় ফুফুর নাম ধরে ডাক দিতে পেরেছিলেন। তিনি আকলিমা বলে ডাক দেন, এবং সৌভাগ্যবশত সেই ডাক আমার ফুফুর কানে পৌঁছায়। আমার ফুফু এবং ফুফা দৌড়ে এসে দেখেন দাদি পুকুরের মাঝে অজ্ঞান অবস্থায় ভাসছেন। এরপর তারা দাদিকে দ্রুত উদ্ধার করে ঘরে নিয়ে যান এবং সেবা চিকিৎসা করে দাদিকে সুস্থ করে তোলা হয়। ঘটনা এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু এরপর থেকে দাদি প্রায়ই কিছু ভয়ঙ্কর স্বপ্ন দেখতে থাকেন। এবং তার পরের ঘটনা, নাদিম হোসেন, অপেক্ষায় থাকলাম। আপনি এখনো পুরো ঘটনাটি লিখে পাঠাননি, এবং এজন্যই বলি যে পুরো ঘটনা একসঙ্গে লিখে পাঠালে আমার জন্য সহজ সেই ঘটনাটি পড়ে শোনাতে এবং একসঙ্গে শেয়ার করতে। আশা করি এর পরের অংশটুকু আপনি অবশ্যই লিখে পাঠাবেন এবং আমি সেটা শেয়ার করবো সবার মাঝে। শুনছেন ক্যাপিটাল FM 94.8, আর যে অরণ্য আপনার সঙ্গে রয়েছে, এবং যার জীবনে ঘটে যাওয়া সেই সব ঘটনা আপনি শেয়ার করছেন তাদেরকে বলবো এই একই কথাই, যাতে একসাথে আপনি পুরো ঘটনাটি লিখে পাঠাতে পারেন।
facebook.com/capitalfm 94.8 এই ঠিকানায় লিখবেন। আর টেক্সট করতে চাইলে CFM স্পেস আপনার নাম সঙ্গে লোকেশন লিখে আপনার যে কোনো কমেন্ট। তবে টেক্সট করে পুরো ঘটনা বা কোনো একটি বিশেষ ঘটনা একসঙ্গে লেখা সম্ভব হয় না, কারণ সেখানে জায়গা আসলে খুব কম থাকে। সেই জন্য যাতে করে আপনি ফেসবুকে লিখে পাঠান, কিংবা আপনি যদি চান আপনি চাইলে আমাদের ইনবক্সও লিখে পাঠাতে পারেন, সেটাও সম্ভব। ইনবক্সে লিখে পাঠালে পুরো ঘটনা আপনি একসঙ্গে লিখে পাঠাতে পারবেন। এবং এই অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকবার কথা, বা যদি আপনার ইচ্ছে আকাঙ্ক্ষা হয় যে আপনি এই অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থেকে আপনার জীবনের কোনো ঘটনা শেয়ার করবেন, সেটাও সম্ভব। আপনি চাইলে এই অনুষ্ঠানে আসতেও পারেন সরাসরি। সেই জন্য আপনার আসবার আগ্রহের কথা আমাদের ফেসবুকের ইনবক্সে লিখে পাঠাবেন, এবং সেই সাথে আপনার সেল নাম্বারটি লিখে পাঠাতে ভুল করবেন না, যাতে করে আমাদের টিম আপনার সঙ্গে যোগাযোগ করে নিতে পারে এবং সেখান থেকে আপনার সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়ে যায়। নাদিমের পরের ঘটনার অপেক্ষায় থাকবো আমি নিশ্চয়ই। তারপরে যদি আপনি পুরো ঘটনা লিখে পাঠান তাহলে আসলে খুশি হব একসঙ্গে। শুনছেন ক্যাপিটাল এফএম। আমাদের অতিথির কাছে যাই একটু ছোট্ট করে। এই ঘন্টার একেবারে শেষের দিকে রয়েছি আমরা। ইমরান ভাই, আর কোনো ঘটনা আছে কিনা করুন, মানে একেবারে ছোট করে এই ঘন্টায় আমরা হয়তো 3-4 মিনিট বা 5 মিনিটের মতো আমরা সময় পাবো। হ্যাঁ, আর দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি। আসলে আমার ঘটনা একটু ছোটই, খুবই ভালো, কোনো সমস্যা নেই। ছোটই। আমাদের অনেক বন্ধু অপেক্ষাতে আছেন, তাদের ঘটনাও আমাদেরকে উপস্থাপন করতে হবে। যে কিছু কথা অনর্থক অথবা অ্যাড করে ঘটনা লম্বা করে ওই টাইপের লোক আমি না। খুব ভালো। কিন্তু আসলে ওই যে আবার দেখা গেল ঘটনা লম্বা করলাম, বা ওই ক্যাপিটাল এফএম লেখা পিছন থেকে ব্যাকগ্রাউন্ডে একটা ছবি নিয়ে ফেসবুকে আপডেট দিব, এই টাইপের লোক আমি না। বাহ, খুব ভালো লোক আপনি। তাহলে আমার ঘটনা হয়তো অনেকের কাছে ভালো নাও লাগতে পারে যে এত ছোট কি ঘটনা, কিন্তু যেটা অ্যাকচুয়ালি হয়েছে প্রকৃত ঘটনা, হ্যাঁ সেটা আমি বলবো। বাড়তি মানে বলার কোনো অবকাশ নাই। আর প্রথমে আমি বলছি যে আমি একটু প্র্যাকটিক্যাল মাইন্ডেড, অত কিছু আমি বিশ্বাস সব মানে করি না এখন পর্যন্ত, আমার নেই। শুধুমাত্র আমি যেটা রিয়েলাইজ করছি রিয়েল লাইফে, সেটাই আমি আসলে সবাই বলতে চাই। বলুন, শুনতে পাচ্ছি আমরা। এখন যে ঘটনাটা আমি বলবো সেটা হচ্ছে আপনার 2003-এ, তখন আমি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ি আর কি। তো আমার একটা ফ্রেন্ড আছে, ছোটবেলারই ফ্রেন্ড, হাফ প্যান্ট বয়সের ফ্রেন্ড আর কি। ওর নাম হচ্ছে সুইট। তো ও তখন পড়তো ফার্স্ট ইয়ারে, আমি পড়তাম সেকেন্ড ইয়ারে। তো কলেজ থেকে আসার ওই দিনও দুপুরবেলারই ঘটনা এটা। তো কলেজ থেকে ব্যাক করব আমি, তখন কয়টা বাজে, 1:30 বা 1:45 এরকম হবে আর কি। তো কলেজটা আমাদের বাসা থেকে বেশি দূরে না, আপনার মনে করেন 1 থেকে 1.25 কিলোমিটার এরকম দূর হইতে পারে। তো আসতেছি, আসার পথে একটা অল্টারনেটিভ রাস্তা আছে যেটা মানে একটু ওয়ার টাইপের, মানে আপনার একটু জঙ্গল টাইপের আর কি, একটু জঙ্গল টাইপের। হ্যাঁ, তখন মৌলভীবাজার শহরটা তখন এতটা মানে সব রোড এত ডেভেলপ হয়নি। 2010-এর পরে 2010-এর পরে একটু মানে ডেভেলপ হচ্ছে, হ্যাঁ মানে বেশি হয়ে গেছে আর কি। তো ওই রোড দিয়ে আসতেছি, তখন দেখা হইলো আমার ওই ফ্রেন্ডের সাথে, ফার্স্ট ইয়ার পরে সুইটের সাথে দেখা হলো। তো ও বললো যে এদিকে কই যাস? আমি কই আর যাবো, এখন তো বাসায় তো যাবো, তো চলো একসাথে যাই। তো ও বললো যে ঠিক আছে চলো যাই। তো ওর সাথেই আমি আসলাম হাঁটতে হাঁটতে। মানে কি কথা বলছিলাম আসলে অত কিছু মনে নেই, অনেক আগের ঘটনা। টুকটাক কথা বলতে বলতে আসলাম আর কি, নিজস্ব যেগুলো কথা থাকে। আসলাম, রাস্তা একবার মনে হলো যে রাস্তাটা শেষে আইসা পড়লাম বাসার কাছাকাছি প্রায়, কিন্তু আবার কত সময় পরেই মনে হলো যে আবার ওই আগের জায়গায় চলে গেলাম, আবার আসতেছি, এরকম মনে হচ্ছে আমার কাছে কয়েকবার। যে কি ব্যাপার, মনে হইলো যে একটু আগে দিয়ে গেলাম, এই পথটা মানে এই বাঘটা শেষ হইলো, আবার মনে হচ্ছে এইটা আবার আসলো, এরকম কেন? তো ওরে আমি জিজ্ঞেস করলাম যে এদিকে গেলাম না, মাত্র পার হইলাম না রাস্তাটা শেষ। ও বললো যে না না, এটা কিভাবে সম্ভব, তা আমি তো তোর সাথেই, এখনো তো যাই নাই, চলো দেরি করা যাবে না, চলো যাই। এরকম আমার কাছে 2-3 বার মনে হয়েছে। আচ্ছা, যে কি ব্যাপার, একই টার্ন 2-3 বার করতেছি মনে হইতেছে এরকম, এদিকে কখন গেলাম, আবার পুরাটাই বুঝতেও পারতেছি না, যে বোঝা যাচ্ছে না যে না শিওর আমি, এটা তো মানে পাশে কে ছিল আসলে এটা তো আমি তখন বুঝি নাই, পরে হয়তো বুঝতে পারছি যে মানে ওই ছেলেটা না। এইরকম
অনেক সময় গেছে, মানে ওইটা আমি ওই একই রাস্তা আমি কতবার আপ ডাউন করছি এটা আমার একই সঠিক রাস্তা। খেয়াল নাই, কিন্তু আমাদের এলাকায় একজন মুরব্বী থাকতো, অনেক বয়স্ক লোক, উনি চোখে দেখে না। উনি হাস্যকর ঘটনা যে উনি মাঝে মধ্যে রাতের বেলা টর্চ লাইট নিয়ে ঘুরে, আচ্ছা। যদি চোখে দেখে না। তো উনি আমার একবার উনি ডাক দিল যে কি ব্যাপার, তুমি 7-8 বার দেখলাম এদিকে আসতেছো যাইতেছো। আমি বললাম 7-8 বার কই, আমি তো একবারই আসলাম, তো এখনো বাসায় যাই নেই। ওই কি বলে, তুমি তো বাসার কাছাকাছি এসে এই দোকানে, মানে উনি দোকানে মুড়ে বসে, যে এই মানে দোকানদার আর কি ওনারে বলছে, হয়তো উনি তো চোখে দেখেন যে আমাদের পাশের বাসা, তো উনি বলতেছে যে ওই যে আপনার বাইক না, তো তখন উনি আর কি ডাক দিয়ে বললো যে তুমি 7-8 বার এদিক দিয়ে গেলা, যাতায়াত করছো তুমি। হ্যাঁ হ্যাঁ, মানে উনি দেখেন, মানে যে দোকানদার যে বসা ছিল আর কি, উনি বললো যে এরকম ঘুরতেছে, মানে কি ঘটনা জিজ্ঞেস করার জন্য। তো আমি বললাম যে না না, কি বলেন 7-8 বার কই, আমি তো একবারই যাওয়া শেষ হয়নি, যেই যে আমরা দুইজনই তো একসাথে। তো ওরে জিজ্ঞেস করতেছে, ও কোনো কথা বলে না। তো আমার তো পাশে একটু ডাক দিয়ে বললো আমি আসতেছি বললা, ও আবার ব্যাক সাইডে করে, মানে ওই কথা বলার আমার উত্তর দেওয়ারও আমি সময় পাইনি, ও আবার ব্যাক করে চলে গেলো পিছনে। তাই আমি বললাম আচ্ছা আচ্ছা, কি বুঝলাম না, ঠিক আছে তাহলে বাসায় যাই গে। চলে যাও, বাসায় চলে যাও, এদিকে আসো কেন, তোমাদের মেইন রোড আছে, মেইন রোড দিয়ে আসতে পারো না, এই রোডে আসো কেন? শর্টকাট ওয়ে মনে করছি যে যাই, এদিকে যাই, প্রায় আসা হয়, তো সমস্যা তো কোনোদিন হয় না। তো এটা কিন্তু 2003-এর ঘটনা আর কি। বুঝতে পেরেছি। জি। আচ্ছা, এখন আসলে- আমরা তাহলে একটা ছোট্ট বিরতি নিই। আবারও ফিরলাম শনিবারের বিশেষ আয়োজন তাবিজে। শনিবার পেরিয়ে রবিবার আছে অরণ্য আপনার সঙ্গে রয়েছে। facebook.com/capitalfm 94.8 জয়েন করে আপনার জীবনের ঘটা এমন কোনো ঘটনা শেয়ার করতে পারেন, কিংবা আপনার পরিচিত বন্ধু আত্মীয় স্বজন যে কারোর সঙ্গে যে কোনো ঘটনা যেগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ আপনার কাছে নেই, কিংবা বিশ্বাস অবিশ্বাসের জায়গার ঠিক মাঝখানে আপনার অবস্থান। অনেক সময় অনেক কিছু আমরা বিশ্বাস করি, অনেক সময় অনেক কিছু বিশ্বাস করি না, এবং আধুনিক সভ্যতায় বিশ্বাস না করা মানুষের সংখ্যায় সবচেয়ে বেশি। কিন্তু এমন কিছু ঘটনার সম্মুখীন আমরা মাঝে মাঝে হই যার সম্পর্কে আমাদের আর কোনো কিছুই করবার থাকে না। সেরকম ঘটনাগুলো আপনি চাইলে শেয়ার করতে পারেন, সরাসরি ফোনও করতে পারেন। 0255036659 এই হচ্ছে আমাদের নাম্বার। ফোনে আপনি সরাসরি সেই ঘটনাগুলো শেয়ার করতে পারেন। কে আছেন আমাদের সঙ্গে? ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি গাজীপুর থেকে বলছিলাম। গাজীপুর থেকে। আপনার নামটা বলুন। হ্যাঁ না। ভাই, আমি আপনার এই ক্যাপিটাল এফএম তাবিজের নিয়মিত সদস্য, একজন শ্রোতা। জি আমার জীবনের একটি ঘটনা আমি আপনাকে শেয়ার করতে চাচ্ছিলাম। জি অবশ্যই, আমরা শুনতে পাচ্ছি। হ্যালো। আপনি শুরু করুন, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার নাম সাখাওয়াত হোসেন, আমি পেশায় একজন শিক্ষক। আচ্ছা। আমি ঘটনাটা আপনার 98 সালের ঘটনা। তখন আমি খুলনাতে যাই, আমি একটা সরকারি চাকরি ইন্টারভিউ দিতে। আচ্ছা। তো আমি পটুয়াখালী জেলার মানে মানুষ, তো তখনও বরিশাল ক্যাপিটাল হয়নি, আপনার ডিভিশন হয়নি, তখন খুলনা ডিভিশনের আন্ডারে ছিলাম আমরা। আচ্ছা। তো তখন আপনারা তো অবশ্যই খুব সমাদৃত একটা ঘটনা জানেন, একটা শিকদারের ঘটনা। তো আমি পরীক্ষা শেষে, তখন পরীক্ষাটা ছিল আপনার 2টা থেকে 5টা পর্যন্ত। পরীক্ষার শেষে শিকদারের সেই স্বর্ণকমল ঘুরে মনে মনে সিদ্ধান্ত নিলাম বরিশালে আমার বোনের বাড়িতে বেড়াতে যাব। আচ্ছা। আমি রাত 10টার গাড়িতে উঠি, যখন বরিশালে এসে আমাকে নামিয়ে দেয় তখন রাত 3টা। তো আমার বোনের বাড়িতে হচ্ছে, যারা বরিশালের মানুষ তারা চিনবে জায়গাটা, আপনার নদীর পূর্ব পারে বলে টাউয়ার চর, মানে দিনার গ্রাম। আচ্ছা। তো তখন আপনার মানে গ্রাম, এটা বাগানের ভিতর দিয়ে রাস্তা মানে যেতে হয়। তো আমার ওই বোনের বাড়িতে যাওয়ার পথে আপনার একটা ছোট্ট যে আপনার খালের উপর দিয়ে একটা ব্রিজ, মানে কালভার্ট ছিল। ওই কালভার্টের উপরে অনেক ঘটনা আপনার এর আগের থেকেই জানতাম। যখন ওখানে গিয়ে নামলাম তখন রাত প্রায় 3:45 বাজে। তো মনের মধ্যে একটু ভয়, কারণ আমি জন্ম থেকে ঢাকার বাসিন্দা। আচ্ছা।
তো গ্রামের সাথে আমি খুব একটা পরিচিত ছিলাম না, তো মনে মধ্যে ভয়, কিন্তু আমি একজন ধূমপায়ী মানুষ ছিলাম। তো আমি ওইখানে যাওয়ার আগে মানে সিগারেট কিনে নেই আর একটা ম্যাচ কিনে নেই। তো নেমেই আমি একটা সিগারেট ধরাই, মানে ভয়ের থেকেই সিগারেটটা ধরাই যেন আপনি ভয়টা কম পান। যে আর রিক্সাটা ছেড়ে দিয়েই সিগারেটটা, আমি আসলে সিগারেটটা আমার ওই সময় সিগারেটটা টানার উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল যে আগুন হাতে থাকলে, কারণ ওই জায়গাটা সম্বন্ধে অনেক মানে ঘটনা জানতাম, তো সেই ভয়টাকে দূর করার জন্য সিগারেটটা ধরাই। তো যখন আমি ওই কালভারটার উপরে উঠি তখন মনে হলো বর্ষার সিজন ছিল, ওই খালের ভিতরে মন কমও যদি হয় 15 থেকে 20 কেজি ওজনের একটা মাছ, এরকমের মাছ, মানে যে মাছ পানিতে যে শব্দ করে ওরকম শব্দ করে উঠত। তখন শরীরটা একদম ফুলে গিয়ে আমার শরীরের পশমগুলি সব দাঁড়িয়ে গেল। তারপরও একদিকে সিগারেট টানছি আর একদিকে দোয়া দুরুদ যা পাচ্ছি তাই করতেছি, মনের মধ্যে ভয়। তো একটু সামনে মানে এগোলেই একটি 3 রাস্তার মোড়, ওই মোড় থেকে আমাকে বাম দিকে যেতে হবে। আর মোড়ের ঠিক ডান পাশে আপনার চারোপাশে মানে উভয় সাইডে শুধু আপনার বাগান, বিশাল বিশাল বাগান, বড় বড় গাছ। যখন ওই 3 রাস্তার মোড়ে গিয়ে উঠলাম তখন মনে হলো কি যে ওই পাশে যে বাগানের পাশে একটা ধান ক্ষেত ছিল, ধান ক্ষেতের মধ্যে মানে একসাথে কমপক্ষে 8-10টা যে আপনার তাল গাছ থেকে তাল পড়ার মতো শব্দ, বুঝতে পারছেন? কিন্তু ওইখানে কোনো তাল গাছ ছিল না। তো আমি এমন একটা পরিস্থিতি হয়ে গেল যে আমি একটি পা সামনে দেবো সেটা দেওয়ার মতো আর শক্তি আমার শরীরে নেই। তো তখন মানে ভয়ে এত রাতে মানে আশেপাশে বাড়িও নেই যে কাউকে ডাক দিব এরকমের অবস্থাও নেই। ওই মুহূর্তেই সিগারেটটা নিতে দিলাম না, আমি মুখে সিগারেট ধরে আল্লাহর কালাম যা পারতেছি তাই করতেছি। ধীরে ধীরে প্যান্ট বোটে উপরে উঠাইলাম, জুতা খুলে হাতে নিয়ে, মানে আমার মনে হয় উসেন বোল্ট আমার সাথে ওই মুহূর্তে পারতো না, দৌড় দিয়ে বোনের বাড়িতে গিয়ে উঠেই দরজা যখন মানে ডাক দিচ্ছি তখন আপনার ফজরের আজান দিয়ে দেওয়ার পরে আপনার আমার মনে হয় শরীরটা একেবারে অর্ধেক হয়ে গেছে। তো আমার বোনকে সব ঘটনা খুলে বললাম, বলার পরে গ্রামে কিন্তু একটা প্রক্রিয়া আছে যে এরকম ভয় পেলে লোহা আগুনে পুড়িয়ে পানিতে ভিজিয়ে খাওয়ায় মানুষকে। তো ওই রকমের আমার বোন ওই রকমের চিকিৎসা দিল। তো সকালবেলা আবার মানে আমার শরীরটা একটু মানে জ্বর চলে আসলো শরীরে, আর খুব ভয় করতেছিল আমার, মানে আমি যে বাসার বাইরে বেরোবো সেটাও আমার মানে থাকতেছিলাম না। তো হুজুর ডেকে আমাকে ফুটু দেওয়ালো। এর পরবর্তীতে যত লোক এই ঘটনাটা শুনছে সবাই এসে আমাকে শুধু একটা করে আমাকে মামা বলেই ডাকছে সবাই, যে মামা আপনাকে তো সৃষ্টিকর্তা নিজ হাতে বাঁচাই দিয়ে গেলে আসছে। কারণ এর আগেই ওই জায়গাটাতেই আমার একটা ভাগিনা দুপুরবেলা আসার সময় দেখে যে মাথাবিহীন একটি ছাগল ওর দিকে আপনার তেড়ে আসতেছে, এবং এরপরে অনেক চিকিৎসার পরেও ভালো হয়েছে। এরকম অনেক ঘটনা ওই জায়গাটাতে আছে। আমার জীবনে এটা একটা খুব বড় ধরনের ঘটনা। ভালো থাকবেন এবং আপনার পেশাগত জীবন যাতে ভালো কাটে সেই শুভকামনা থাকলো। তাবিজ অনুষ্ঠানের ফোন করার জন্য ধন্যবাদ। ভবিষ্যতে আবার কথা হবে নিশ্চয়ই। জি, আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ। যারা ফোন করছেন তাদেরকে বলতে চাই আমরা ফোন কল নিচ্ছি, এখন থেকে আশা করি ফোন কল নেব। তবে আমাদেরকে যারা গল্প লিখে পাঠিয়েছেন, ঘটনা লিখে পাঠিয়েছেন, তাদেরগুলো আমাদেরকে পড়ে শোনাতে হবে। এবং নাদিম যিনি পাঠিয়েছিলেন তার শেষ অংশটুকু পাঠিয়েছেন, তার দাদি এবং দাদার যে ঘটনা তার শেষের দিকে তিনি যেটা লিখেছেন, দাদা তাই আমাদের পুরো বাড়ি শিখ দিয়ে দেন এবং সন্ধ্যার পরে কারো বাড়ির বাইরে যাওয়া নিষিদ্ধ করে দেওয়া হয়। এরপর দাদা জীবিত থাকাকালীন সময় আর কিছু ঘটেনি। দাদা মারা যাওয়ার পর থেকে প্রতিবেশীরা কেউ রাত 2-3টার দিকে বাড়ির বাইরে বের হতে হলে দেখতে পান যে সেই পুকুরের পাড়ে আমার দাদার প্রতিরূপে কেউ একজন বসে আছে। হয়তো ওটাই সেই জিনটা যার প্রতিশোধ নেওয়া এখনো শেষ হয়নি, অথবা হয়তো এটা দাদার আত্মা যা আমাদের রক্ষা করার জন্য এখনো আসে। তারপরের যে ঘটনাটি আমি শেয়ার করতে চাই সেটি লিখে পাঠিয়েছেন রিয়াদ খান। বলছেন, আসসালামু আলাইকুম ভাইয়া,
ওয়ালাইকুম সালাম, আশা করি ভালো আছেন। আমি যে ঘটনাটা বলবো সেই ঘটনাটা ঘটে আমার এক বন্ধুর সাথে, ভালো লাগলে পরে শোনাবেন অবশ্যই। 1 বছর আগে আমার বন্ধুর নাম রাজ্জাক, আমরা একই বাসায় থাকতাম। বাসার পিছনে ছিল 2টি কদম গাছ। আমরা প্রতিদিন স্কুল থেকে এসে কয়েকজন মিলে ওই কদম গাছে উঠে গান গাইতাম আর খেলতাম। এর কিছুদিন বাদে আমার বন্ধু রাজ্জাকের আচরণে কিছু পরিবর্তন ঘটে। সে আমাদের সাথে আর আসে না, একা একা থাকে, ঠিক মতো খায় না, একা একা রাতের বেলা গাছের নিচে বসে থাকতো। মাঝে মাঝে তাকে ওইখানে অজ্ঞান অবস্থায় পাওয়া যেত। আমরা সবাই তার মায়ের সাথে কথা বলি। এর কিছুদিন পর রাজ্জাক অনেক অসুস্থ হয়ে যায়, তার শরীর খুব চিকন হয়ে যায়, সে খেতে পারে না, বিছানা থেকে উঠতে পারে না। তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তার তার কি অসুখ বুঝতে পারছিল না, তাই তাকে কিছু প্রাথমিকভাবে মেডিসিন দেয়। সেগুলো খেয়ে তার অবস্থা আরো খারাপ হতে থাকে। তারপর বাসায় এক কবিরাজ আনা হয়। কবিরাজ বলে তাকে এক জিন ধরেছে ওই কদম গাছ থেকে, যেখানে আমরা সবাই বসে থাকতাম। তারপর কবিরাজ তাকে একটা তাবিজ দিয়ে যায়। তারপরে তার মা স্বপ্নে দেখে তার ছেলে খুঁজে পাচ্ছে না। তারা খুঁজতে খুঁজতে ওই কদম গাছের সেখানে যায়। ওইখানে গিয়ে দেখে তার ছেলে রাজ্জাককে কে যেন গাছ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তারপর তার ঘুম ভেঙে যায়। এর কিছুদিন পর রাজ্জাক মারা যায়। এরপর তাকে তার গ্রামে নিয়ে দাফন করা হয়। এটাই ছিল আমার ঘটনা। গুছিয়ে লিখতে না পারার জন্য দুঃখিত। আপনি ঠিকই লিখেছেন, মোটামুটি একেবারে অগোছালো ছিল তা কিন্তু নয়। অসংখ্য ধন্যবাদ প্রত্যেককেই যারা সঙ্গে আছেন। তাবিজ অনুষ্ঠান সম্পর্কে তাবিজের তথ্য সবার কাছে পৌঁছে দিচ্ছেন, অনুষ্ঠানের পোস্টটিকে শেয়ার করছেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকবার জন্য। সাফওয়ান হোসেন আলভি, সেই সঙ্গে রয়েছেন বাবু ওভি, রয়েছেন এমডি নাদিম হোসেন, সেই সঙ্গে রয়েছেন 24 ঘন্টা, রয়েছেন বিষণ্ণতা, বাঁধন ইসলাম বাঁধন, আর অনেক অনেক বন্ধু রয়েছেন। প্রত্যেকেই ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। আমাদের অতিথির কাছে একটু আসি আরেকবার, ইমরান ভাইয়ের কাছে। আমাদের অনেক বন্ধু কিন্তু অপেক্ষা করে আছেন আপনার ঘটনা শুনবার জন্য, এবং যেহেতু আজকে আমরা ফোন কল নিচ্ছি, পাশাপাশি আমাদের বন্ধুদের পাঠানো ঘটনাও শেয়ার করছি এবং আমাদের অতিথির কাছ থেকেও শুনছি। এবারে আমরা আপনার কাছে আরেকবার আসতে চাই, কি শোনাবেন আপনি আমাদেরকে এর পরের ঘটনা? পরের ঘটনাটা বলার আগে যে ঘটনা বলছিলাম ওটা শেষ অংশটুকু ছিল। অংশটুকু তেমন লম্বা না, মানে আসলাম। এরপরে উনি আমার ওই দাদুটা যখন বললো যে তুমি এই দিকেই 5-7 বার নাকি আসা যাওয়া করলা, যে দোকানদার বললো কি ঘটনা, কি তুমি কোনো কিছু খুঁজতেছো, বা বলে যে আমি বললাম যে কই না তো, আমি তো কয়বার আসলাম, তো বাসায় যেতেছি। এই যে আমার পাশে ফ্রেন্ড, ওর কথা বললাম যে ও জিজ্ঞেস করতে, ও কোনো কথা বললো না, বললো যে আমি একটু আসতেছি বইলা, মানে আমার হ্যাঁ বা না বলার সময়টুকু দিল না। ও আবার পিছন দিয়ে ব্যাক করে চলে গেল ওই রোডে। তো আমিও বুঝতে পারলাম না, তো মানে ওই রকম তখন তো বুঝার আসলে ওই রকম কিছু না। তো চলে গেলাম, আমি বলে আচ্ছা ঠিক আছে দাদা আমি যাই বাসায়। তো বাসায় যখন গেলাম, ওই ছেলেটার আব্বু আমাকে বলতেছে তোমাকে যে মানে ওনার ছেলের কথা বলতেছে, মানে বলতেছে তোমাকে বিয়ের জন্য যাইতে বললো, সিলেটে গেলা না ওর সাথে। আমি বললাম যে সিলেটে বিয়ের কথা, মানে ও কি গেছে নাকি? আচ্ছা, মানে ওই ফ্রেন্ড আমার এর 2 দিন আগে, মানে ওর মনে হয় কোনো মানে বোনের বিয়ে আর কি, বললো যে মানে যাবে ও। এটা তখন আমার ওই মুহূর্তে মনে হইলো যে ও তো বিয়ের কথা বলছিল যে যাবে সিলেট, মানে আমি তো মৌলভীবাজার থাকতাম, সিলেট 80 কিলোমিটার দূরে। যে ও যে বলছিল যাইতে, ও কি যায় নাই নাকি? ও তো গেল না ওর বোনের বিয়ে। তো আমি বললাম যে ও কি গেছে নাকি? ও তো রয়েছেই, ও তো ওই আমরা তো কলেজ থেকে একসাথে আসলাম। ও আবার মূর্তিকে ব্যাক করে চলে গেল। চলে গেল মানে কই চলে গেল? ও তো সিলেট গেছে পরশুদিন, গত পরশুদিন। মানে তখন তো মানে কলেজে পড়ি, একটু একটু জ্ঞান হয়েছে, তখন একটু মানে হালকা একটু ভয় পাইছি, যদি ওই রকম হাওয়াই না। কিন্তু আমি বললাম যে ও আমার সাথে আসলো কিভাবে, এটা সম্ভব? যে মানে হতভম্ব, উনারে কি বলবো আর নিজে কি বুঝবো, মানে এই ধরনের চলে গেছে। নিশ্চয়ই এটা হওয়ারই কথা, সেটাই। ওকে, এটা শেষ নিশ্চয়ই। হ্যাঁ, এই ঘটনাটা শেষ। এটা হচ্ছে 2003 বললাম আর কি। এখন আমি একটু ব্যাকে আসতে চাই। আমি আমার এসএসসির একটা ঘটনা বলবো, এটা একটু পরেই বলতেছি। মানে ওই 3 ঘটনার পরে মানে এসএসসির ঘটনাটা তখন আমার মানে বেশি আকর্ষণ করছে, এবং মানে তখন বুঝতে পারছি যে না, এই ধরনের কিছু অবশ্যই আছে।
কারণ তখন পর্যন্ত আমি বিশ্বাস করতাম না যে এই ধরনের কোনো ওই ছোটবেলার ওগুলো তো তখন আসলে ওই ধরনের ওরকম mentality নাই। হ্যাঁ আর এই ঘটনাগুলো মানে নিতাম না, পজিটিভলি নিতাম না। তখন আমার ওই 2001 ঘটনা ওই দিনে আবার বেশি মনে পড়ছিল যে আমি ওই দিন যা দেখছিলাম এটা তাইলে অবশ্যই সত্যি ছিল। তো 2001 তখন আমি এসএসসি দিয়ে মাত্র গ্রামের বাড়িতে গেছি। এই একই জায়গায় এই 15 দিন আগের একটা ঘটনা আমার আছে, সেটা আমি পরে বলতেছি। ওই আপনার ওই গ্রামে গেলাম, ওইখানে আমার এক চাচা থাকে, চাচাতো ভাই থাকে। ওই ম্যাট্রিক পরীক্ষার পরে ওই জায়গায় গেলাম আগে ছুটি কাটাতে। তো তখনও আপনার মনে করেন যে সিডি প্লেয়ার অ্যাভেলেবেল হয় না, ওটা গ্রাম সাইড তো একটু অ্যাভেলেবেল হয় না, ওই যে ওই চারকোনা ভিডিও ক্যাসেট গুলাই মানে চলে বেশি 2001-এ। তো উনি একটা ভিসিআর ভাড়া করে আনলেন, মানে আমরা মুভি টুভি দেখতেছি আর কি, ওইরকম কার্টুন সরি ওই যে মানে কাহিনী টাহিনী দেওয়া থাকে না সিনেমার থাকে, ওই রকম মুভি টুভি আনছে, দেখছে মিক্সড, কোনো নেই মানে সিলেকশন নেই। তো আমরা যে জায়গায় বড় হয়েছি মৌলভীবাজার, ডেভেলপ না হইলো মানে আশেপাশে মোটামুটি ওই রকম অতটা ভৌতিক পরিবেশও না যে মানে ভয় পাওয়ার মতো, ওই রকম বড় হয়েছে তো গ্রামে। তো মুভি দেখতে দেখতে আপনার প্রায় তখন 2:15 বা 20 বাজে এরকম রাত আর কি। সবাই ঘুমাই গেছে গ্রামে, তো মনে করেন 10টা-9টার সময় এরা ঘুমাই যেত। আমি আর আমার ওই ভাইটা জাগনা রয়েছি, আমরা দেখতেছি মুভি, যেহেতু ভাড়া আনছি টাকা তো উসুল করতে হবে। পরে আমি একটু বাথরুমে গেলাম। তো ওই যে এক ভাই একটু আগে বললো যে গ্রামের বাড়িতে বাথরুম একটু দূরেই থাকে, তো এটা সত্য কথা, যে একটু দূরে ছিল। তা আমি গেলাম বাথরুমে, গেলাম একটু পরে যখন একাই গেলাম আর কি, মানে ভীতিটা তো কাজ করে নাই বা একটু ভয়টা ওই রকমই নাই আমার। গেলাম, যখন ব্যাক করে আসতেছি তখন দেখলাম যে উনাদের যে রুমে মানে আমরা দেখতেছিলাম ওই রুমে তো আবার ব্যাক করবো, ওই রুমের থেকে আপনার মনে করেন 50 কি 60 হাত দূরে একটা কুয়া আছে আর কি, মানে পানি নাই, পুরাতন কুয়া, অনেক দিন ধরে এই জায়গায় আছে, ওই বাড়ির এরিয়ার ভিতরে আর কি, আমার বাড়ির এরিয়া। তো ওই জায়গায় আমার একটা গ্রামে থাকে দাদি, উনি এখনো জীবিত আছে। উনি দাঁড়ায় রয়েছে, সাদা কাপড় পরা, উনি দাঁড়ায় রয়েছে, ওই দাদিটারে আমি দেখলাম। তা দেখে আবার তেমন কিছু মনে করলাম না, আমি ঘরের ভিতরে ঢুকলাম। ঘরে ঢুকে তখন আমি দেখলাম যে 2:15 বাজে, 2:15 বাজে আর কি, এরকম 2:20 বা 15 হবে এই আশেপাশে আর কি, মাঝামাঝি। তো তখন আমার মনে হইলো যে কি ব্যাপার, এত রাত্রে উনি বাইরে কেন? ঢুকার সময় তো আমি ওনার দেখে মানে মনে করছি থাকতেই পারে, তো ওনার কোনো কাজ নেই, কিন্তু ওই সময়টা তখন আমার মনে হইলো যে কি ব্যাপার, এত রাত্রে তো উনি বাইরে থাকার কথা না। তো আমি আবারও গেলাম ওই কুয়ার পাশে, কারণ আমি তো তখনও তো বুঝতে পারিনি জিনিসটা যে কি মানে কোনো সমস্যা কিনা, যে আমি তো উনার জন্য গেছি আর কি, যে মুরব্বী মানুষ এত রাত করে বাইরে। গেলাম, যা দেখি যে মানে উনি নাই, ওই জায়গায় নাই। তো আমি বললাম কি, মানে ভাবলাম যে কি ব্যাপার, এত এই কয়েক সেকেন্ডের মধ্যে নাই হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, ঘরের সামনে যাই দেখি। তো ওই জায়গা থেকে ওনাদের ঘর আরো দূরে, আমি সেই তাদের ঘর পর্যন্ত গেলাম, তখনও কিন্তু ভীতিটা আমার ভিতরে কাজ করে নাই, কারণ তখন তো ঘটনাটা আমি বুঝি নেই। ওনাদের ঘর পর্যন্ত আমি হাইটে গেছি একা একা, যে অন্ধকার কম আলো দেখা যায় না, এরকম জ্যোৎস্নায় যতটুকু দেখা যায়। গেলাম, যাই দেখি যে ঘর টর সব তালা মারা, ভিতরে মানে বাইরের গ্রিল টিল তালা মারা, ভিতরে ওনারা অনেক ওই যে নর্মাল সিস্টেমে যেরকম 9টা-10টা ঘুমে যায় ওই রকমই তারা অনেক আগে ঘুমে গেছে, মানে কেউই নাই, নিস্তব্ধ। কিন্তু এই কয়েক সেকেন্ড, 1 মিনিটও হয় নাই পুরা, আমি তো ঘরে ঢুকছি আর বাইরেছি শুধু ওনারা আবার ডাক দিতে, মানে এত দেরি হলো। এই এক মিনিট বা 1 মিনিটের মধ্যে ওনার এত দূরে ঘরে পৌঁছানোর কথা না, মুরব্বী মানুষ একে, কোনো মানে স্বাভাবিক মানুষ এত তাড়াতাড়ি যাইতে পারবে না। যাই দেখলাম যে ঘরের সামনে আমি যাওয়ার পরে দেখলাম যে সব বন্ধ, ক্লোজ, মানে কেউই নেই। তাইলে ওই জায়গায় লোকটা কে ছিল? মানে ওই সময় আমি ভয় পাইছি, মানে ওই তাৎক্ষণিক ওই গেটের সামনে দাঁড়ায় আমার তখন মানে ভয়টা পাইছি, এবং সারা শরীর মনে হয় যে ঠান্ডা হয়ে গেল, পশম গুলো দাঁড়ায় গেল, মনে হয় ভিতর থেকে কে যেন মানে কাটা দিয়ে খুঁচাইতেছে এরকম মনে হইতেছে। তো এরপরে আমি ওই জায়গা থেকে আবার ঘরে কিভাবে ব্যাক করে আসছি, এটা মানে আমার আজ পর্যন্ত আমি জানি কিভাবে আসছি আর কি। অদ্ভুত, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আমাদের শ্রোতা যারা রয়েছেন বা যারা আমাদের ফেসবুকে আমাদের সঙ্গে কানেক্টেড আছেন তাদের কাছে যাব আরেকবার, তাদের পাঠানো ঘটনাগুলো একটু শেয়ার করবো। ইন দ্য মিন টাইম যারা শেয়ার করছেন আজকের এই পোস্টটিকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা লিখে পাঠাচ্ছেন তাদের ঘটনা, তাদেরকেও ধন্যবাদ। আমি অন্তত কয়েকজনের নাম পড়তে চাই যারা টেক্সট করেছেন তাদের। রোজ আছেন ঢাকা থেকে, সেই সঙ্গে ফাহিম আছেন আশকোনা থেকে,
স্টোরিটা ভালো লাগছে সেটা বলছেন। ইরফান আছেন জিগাতলা থেকে। হ্যালো ব্রো, লিসনিং ইউ অ্যান্ড ফিলস অসম, ট্রাইং টু কল ইউ, হোপ ইউ উইল রিসিভ মাই কল। ওকে, আমি রিসিভ করছি, তবে আসলে কখন কোনটা রিসিভ করছি সেটা ঠিক নিশ্চিত বলতে পারছি না। মোস্তাকিম সাভার থেকে বলছেন, তাবিজ এতদিন কোথায় ছিল, শুনতে চাই। তাবিজ সবসময় ছিল, আপনি হয়তো জানতেন না, সেই জন্য এখন থেকে প্রত্যেক শনিবার রাত 11টায় টিউন করতে পারেন ক্যাপিটাল FM 94.8। কাবু আছেন খিলক্ষেত থেকে। দ্বিতীয় ঘটনাটা খুব ভালো ছিল সেটা বলছেন। মেহেদি জরিন আছেন, সে সঙ্গে মাহিয়া আছেন, 1টা পর্যন্ত থাকবেন বলছেন। ইমন আছেন নারায়ণগঞ্জ থেকে। নাবিল আছেন, সেই সঙ্গে সেলিম আছেন, আর অনেক অনেক বন্ধু রয়েছেন সঙ্গে। অসংখ্য ধন্যবাদ। 0255036659 এই নাম্বারে কল করতে পারেন। পরবর্তী কলার কে আছেন আমাদের সঙ্গে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? হ্যালো, শুনতে পাচ্ছি ভাইয়া, কে বলছেন কোত্থেকে? জি আমি ইরফান বলছি জিগাতলা থেকে। আপনি কিছুক্ষণ আগে মাত্র আমার এসএমএসটা পড়লেন। বাহ ইরফান, অসংখ্য মানে শুভকামনা আপনার জন্য। এক মিনিট প্লিজ, সাউন্ডটা অনেক স্লো শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে এখন। হ্যালো, জি আপনি বলুন, আপনার সাউন্ড আমরা একদম ঠিক মতো শুনতে পাচ্ছি। ওকে। অ্যাকচুয়ালি এটা ঘটনা আমি আমার সম্পর্কে কিছু প্রথমে বলতে চাই যে, বলুন। মানে আমি একজন অ্যানিমাল লাভার। আমি অ্যাকচুয়ালি অ্যানিমাল খুব 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 লাইক করি। ওকে। প্লাস ওই সময় এটা সাল ছিল 2017 সাল। মানে ওই সময় আমি আমার এসএসসি পরীক্ষা দিব, মানে টেস্ট পরীক্ষা চলতেছে এরকম সময়, মানে এসএসসি আগে যেটা টেস্ট পরীক্ষা হয় ওই সময় কাহিনীটা মানে যেহেতু আমি ওই সময় আমি থাকতাম নরসিংদীতে, মানে আমার ভাইয়া একজন সরকারি কর্মজীবী, তো ওনার সাথে সাথে মানে আমারও মুভ করতে হতো। আমার ভাইয়া ওই দিন নাইট ডিউটি ছিল। নাইট ডিউটি থেকে ভাইয়া আসছে মোস্ট প্রবাবলি 4টার দিকে, মানে ভোর 4টার দিকে। ওই সময় ফজরের আজান দেয় নাই, মানে ফজরের আজান দিবে এরকম সামথিং লাইক দ্যাট। আমার আম্মা আবার মানে রাত্রেবেলা নামাজ পড়তো, ওই যে তাহাজ্জুদ নামাজ পড়তো। তো আমার পরীক্ষা, আমার ওই দিন সকালেও পরীক্ষা ছিল, ওই দিন আমার ম্যাথমেটিক্স পরীক্ষা ছিল সকাল 8:30 থেকে। 8:30 থেকে পরীক্ষা, ঠিক আছে। তখন আমার আম্মা আমাকে বললো যে, মানে আমাকে ঘুম থেকে উঠাইছে, ওই সময় আমাকে ভাইয়াও হয়েছে। সো আমার আম্মা বললো যে একটা পার্সেল দিছে আমার হাতে, মানে গরুর গোশত কিংবা কোনো খাবার দিছে, যে তোর খাবার বাসায় এটা দিয়া, মানে খাবার বাসায় এটা দিয়ে আসার জন্য। তখন আমি ভাবলাম যে ওই সময় 4:10 কিংবা 4:20 বাজে, ওই সময় কিন্তু ফজর আজান এখনো দেয় নাই, মানে দিবে এরকম অবস্থা। আমি মনে করেন যে ঠিক আছে দিব, আমি হাত মুখ ধুলাম, ফ্রেশ হলাম। আমি কৌশলে আমার যে ভাইয়ের রুম থেকে ভাইয়ের বাইকের চাবিটা আমি নিয়ে নিয়েছি, যে মানে যেহেতু যাচ্ছি তো বাইকটা নিয়ে যাই। তো আমি নিচে গেলাম, গ্যারেজ থেকে বাইকটা বের করলাম, আর যে দারোয়ান মামাকে আমি 100 টাকা দিলাম, আর বললাম যে বাইক যে আমি নিছি কাউকে বলবা না, আম্মা কেউ না, ইনফ্যাক্ট ভাইয়া কেউ না। ঠিক আছে, দারোয়ান মামা সুন্দর করে বললো ঠিক আছে, কারণ আম্মা ওই জিনিসটা পছন্দ করতো না, যে কারণ মাত্র ওই সময় মাত্র আমার হাত, জি শুনতে পাচ্ছি বলুন। মানে ওই সময় আমি মাত্র মানে বাইকের হাত ক্লিয়ার হয়েছে, আমি যে একদম প্রফেশনাল হয়ে গেছি ওইরকম না, আমি মাত্র মানে মোটামুটি ভালো চালাতে পারেন তখন, অল্প। হ্যাঁ মানে অল্প, মানে এত প্রফেশনাল না, টুকটাক। তো আমি বাইক নিয়ে বেরিয়ে গেলাম। ওই সময় আপনি চিনি কিনা জানি না যে ঢাকা সিলেট মহাসড়ক তো নরসিংদী দিয়ে গিয়েছে। হ্যাঁ, ঢাকা সিলেট মহাসড়ক। ওই সময় আমি ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে, ওই এলাকাটার নাম ছিল ভেলানগর। হ্যাঁ, ওই ভেলানগর দিয়ে, ওই ভেলানগরের একদম শেষ প্রান্তে আমার ওই খালার, মানে ওই আমার খালার বাসাটা। তো ওই মানে আমি হাইওয়েতে যেদিক দিয়ে উঠেছি, আর আমার ডেস্টিনেশন যেখানে, ওইখান থেকে আমার সর্বোচ্চ যাওয়ার কথা 5 মিনিট। বাট আমার কাছে এরকম লাগতেছে যে আমার টান কিন্তু ওই সময় না হলেও 60 উপরে হবে। 4th গিয়ারে আমি 60 প্লাস
এরকম টানতেছি, কারণ ওই সময় ভয় ছিল যে মানে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আবার। ওই সময় আমি দেখলাম যে একটা ছোট একটা ব্রিজ পড়ে, মানে ব্রিজ, একটা ছোট একটা ব্রিজ, হারিদোয়া নদীর ব্রিজ বলে ওইটাকে নাম দিয়েছে। আর ওই সময় তো মানে হাইওয়ে রাস্তার মধ্যে লাইট বলতে ছিলই না। আর আলহামদুলিল্লাহ এখন আমাদের প্রধানমন্ত্রীর উদ্যোগে যেরকম ভাবে লাইট লাগানো শুরু করছে আলহামদুলিল্লাহ। আর ওই সময় ফুল অন্ধকার, সারা দেশে এখন মানে আলো আছে। হ্যাঁ, মানে আমার বাইকের আলোতে যতটুকু দেখা যাচ্ছিল জাস্ট ওইটুকুই। তো আমি দেখতাম যে আমি হঠাৎ করে দেখলাম যে মানে আমার বাইকের মনে করেন যে 10 ফিট হবে, 10 ফিটের সামনে একটা পাপি, মানে এত কিউট একটা পাপি আমার লাইটের মধ্যে, মানে লাল রঙের লাইটের মধ্যে যতটুকু দেখা যাচ্ছিল যে এত সুন্দর একটা পাপি, ছোট কিন্তু এরকম লাগতেছিল যে পাপিটা আমার বাইকের সাথে লেগে পাপিটা ইনজুর হয়ে যাবে। কিন্তু আমি ওইটাকে মানে সাইড কাটিয়ে চলে গেলাম, সুন্দর। কিন্তু তারপরে আমি আপনাকে প্রথমে বলছিলাম যে সর্বোচ্চ রাস্তা হওয়ার কথা 5 মিনিট, কিন্তু আমার কাছে এরকম লাগতেছে যে আধা ঘন্টার মতো হয়ে গেছে আমি চালাইতেছি, কিন্তু আমি আবার ডেস্টিনেশন খুঁজে পাচ্ছিলাম। তো আমি চালাতে আবার লাস্ট যে পাপিটা, এবার ওই পাপিটাই, কিন্তু এবার ছিল 3টা পাপি, সামনে একটা, মানে যথাক্রমে 3টা পাপি। এবার আমার কাছে এরকম লাগতেছে যে পাপিটা যেন আমার দিকে তাকিয়ে আছে, আর ওর চোখ মানে লাল না, সবাই বলে যে লাল, চোখটা এত সুন্দর ছিল, মানে আমার বাইকের আলোতে ওর চোখের লাইটটা রিফ্লেক্ট করতেছিল, আর আমার এত ভালো লাগতেছিল পাপিটাকে। মানে আমি কি করলাম যে পাপিটাকে ওভারটেক করার চেষ্টা করলাম, কিন্তু দেখা যাচ্ছে যে আমি যেদিকেই মানে লেফট টার্ন করি, রাইট টার্ন করি, পাপিটাও ওই দিকেই টার্ন হয়ে যায়। আর আমি চালাতে আমি যেমন পাপিটাকে মানে যে সময় টায়ারের সাথে লাগবে এরকম অবস্থা, আমি তো হর্ন দিচ্ছি, পাপিটা সরতেছে না, টায়ারের সাথে লেগে যেন পাপিটা একদম টোটাল ভ্যানিশ হয়ে গেল। আমি অবাক, হায় এটা আমার কি হলো যে মানে পাপি দেখলাম এখানে 3টা, এখন থেকে একটাও নাই, কিছুই নাই। আমি দেখলাম অ্যাক্সিডেন্ট হওয়ার একটা চান্স ছিল। তো সামনে চালাতে দেখলাম যে একটা হাইওয়ের পাশে একটা মহিলা যেন মানে আমার দিকে হাত দিয়ে আমাকে ইশারা করতেছে বাইক থামানোর জন্য। আমি তো ভাই ওই সময় ভয় অস্থির, কারণ পদের আদান কিছু দেয় নাই ওই সময়, পদের আদানের আগে যে কোনো চিন্তায় চালি নাকি ওই সময় ভয়ে, কারণ আমার বাইকটা মোটামুটি একটু এক্সপেন্সিভই ছিল, ওইটার ভয়ে আমি আর মানে স্টপ করি নাই। যখন মহিলাটাকে আমি ওভারটেক করতে যাব ওই সময় মানে মহিলাটা যেন মানে মহিলা ছিল আমার একদম লেফট সাইডে, আমি একদম রাইট সাইড দিয়ে চলে যাচ্ছি, মহিলা জোর দিয়ে আইসা আমাকে ধাক্কা দিয়ে বাইক থেকে পালাই দিল। আমি বুঝতে পারলাম না, মানে জাস্ট অ্যাক্সিডেন্টের ব্যাপার। এটা তো আমি তখনই বুঝতে পারছি যে এটা নর্মাল কিছু তো অবশ্যই না। আর আমার এরকম লাগতেছিল যে মহিলাটা আমার দিয়ে জাস্ট আসতেছে জাস্ট মানে নর্মাল একটা লেডি যেমন থাকে, সালোয়ার কামিজ পরা, কিন্তু সালোয়ার কামিজ কালারটা আমার ঠিক অ্যাকচুয়ালি খেয়াল নাই। ওনার একটা জিনিস ওনার শেরোটা ওনার সাইজ থেকে 3 গুণ বড়, এরকম লাগতেছে। মানে বাইক কিন্তু ওই সময় বন্ধ হয়নি, মানে লাইট থেকে আমি বাইক থেকে ছিটকে সরে গেছি, কিন্তু বাইকের যে লাইটটা আমার দিকে দেখা গেছে, আর মহিলার শেরোটা ওনার 3 গুণ বড়। আমি তো ভাই ভয়ে অস্থির, কিন্তু ওই মহিলাটা যে পরিমাণ ভাবে হাসতেছিল, আমি তো ওই সময় কাউকে দেখতে পেরেছিলাম না। আমি ভাই মানে কান্না করে দিবে এরকম অবস্থা, কিন্তু আমার মাইন্ডে একটা ভয় ছিল যে সেন্সলেস হওয়া যাবে না, কারণ আমার সাথে একটা R15 ভার্সন 1 এর বাইক ভাই, ওই সময় আমার কাছে এটার যে একটা মূল্য, এটা আমি আবার আম্মার কাছ থেকে ভাইয়ের কাছ থেকে লুকাইয়া তারপরে বের করে নিয়ে আসছি। ওটার মনে একটা ভয় ছিল যে আমি সেন্সলেস হওয়া যাবে না, কারণ সেন্সলেস হলেই আমার কোন একটা বাইকের ক্ষতি হইতে পারে। এর জন্য মানে ওই সময় ওই লেডির চেয়ে বেশি আমি আমার ভাইকে ভয় করতেছিলাম যে ওই সময় যদি কি হয়ে যায়, সেন্সলেস হওয়া যাবে না। সাডেনলি মানে এরকম কি হলো, মহিলাটা আমার কাছে আসলো, আমি জাস্ট চোখ বন্ধ করে আছি, আমার হাতে এমন ব্যথা, আমার পায়ের আমি যে হাতে অনেক পরিমাণে ব্যথা পাইছি ওইটা আমি বুঝতে পারতেছি। মহিলাটা কি করলো যে মানে আমার বিয়ার ধরে, মানে আমার দাড়ি ধরে
আমার দাড়ি ধরে আমাকে 3 ফুট পর্যন্ত আঙ্গিয়ে ফেলছে। আমার তো এত পেইন অনুভব করতে পারতেছি আমি, হায় হায়। ওই সময় আমি এক্সাক্ট ওয়েট বলতে পারবো না, কিন্তু আমার ওয়েট 70+ হবে ওই সময় 2017 সালে। এটা একটা মানে হাস্যকর ব্যাপার নাকি, আমি এটা কিন্তু আমার জন্য খুবই এটা ভয়ঙ্কর যে আমার বিয়ার ধরে মানে আমার দাড়ি ধরে আমাকে মিনিমাম রোড থেকে 3 ফুট পর্যন্ত আঙ্গিয়ে ফেলছে। আচ্ছা, এটার পরে তো ভাই আমার অবস্থা খারাপ। পরে দেখলাম এটা খারাপ হওয়ার মতো অবস্থা। হ্যাঁ, মানে চিন্তা করার মতো বিষয় না। মানুষের চুল ধরে ইয়া করে, আমার বিয়ার ধরে ওই লেডি আমাকে আঙ্গায় ফেলছে। তারপরে আমি আর ভাই নিজেকে আটকায় রাখতে পারি নাই, আমি সেন্সলেস হয়ে গেলাম। আমার চোখ খুললো সকাল 7টার দিকে। সকাল 7টার দিকে আমি কোথায় ছিলাম? আমি হাসপাতালে ছিলাম। ওইদিকে জেলা হাসপাতাল আছে একটা, জেলা হাসপাতালে আমি মানে শুয়ে আছি বেডের মধ্যে। আমার আম্মা পাশে, আমার ভাইয়া পাশে। কি হলো যে মানে আমাকে নাকি একজন কনস্টেবল, মানে আমার ভাইয়ারই একজন কনস্টেবল, আমার ভাইয়ার কনস্টেবল আমাকে দেখছে আর আমার মানে তেজ দেখে চিনা ফেলছে যে এটা মানে সুবিকার ছোট ভাই। দেন আমাকে ওই হাসপাতালে শিফট করে। আমার হাতে, আমার লেফট হাতটা সম্পূর্ণভাবে ফ্র্যাকচার হয়ে যায়। আমি পায়ে মারাত্মক রকমের ব্যথা পাই। আমার পা ফ্র্যাকচার হয় নাই, কিন্তু আমার লেফট হাতটা ফ্র্যাকচার হয়ে যায়। আমি ওই দিন আমার পরীক্ষা দিতে পারিনি, কারণ আমি একজন লেফট হ্যান্ডেড। আমি ওই দিন আমার পরীক্ষাটা মিস করার কারণে আমার 1 বছর মানে লস হয়েছে। পরবর্তী 3 দিন মানে সকাল 7টার সময় যে আমার সেন্স আসছে, মিনিমাম 10টার থেকে আমার গায়ে জ্বর আরম্ভ হয়েছে। জ্বর, মারাত্মক পরিমাণে জ্বর। এখন ওই জ্বর আমার শরীরে 3 দিন ছিল। আমার আম্মা যেহেতু তাহাজ্জুদ নামাজ পড়তো, আমি আম্মাকে এটা সম্পূর্ণ খুলে বলছি যে আম্মা আমার সাথে এরকম হয়েছে, একটা মহিলা মানে আমার সাথে এরকম হয়েছে। কিন্তু ভাই একটা কথা বলতে ইয়া হয়ে গেছি যে সরি, যে ওই পরে বাইকে আর কোনো খোঁজ পাওয়া যায় নাই। আমার যে একটা বাইকের জন্য আমার যা একটা ভয় ছিল, ওই বাইক আর কোনো ভাই পাওয়া যায় নাই। আম্মা আমাকে অনেক জায়গার মধ্যে নিয়ে গেল, অনেক কবিরাজ দেখাইলো, কবিরাজ তাবিজও নিল, পানি পড়া মানে ইত্যাদি অনেক কিছু করলো, কিন্তু কিছুতেই যাচ্ছিল না। পরে আমার ভাইয়া কোনো এখান থেকে একটা সন্ধান দিয়ে আমাকে কুষ্টিয়া নিয়ে গেল। এটার আরো মিনিমাম 15 দিন পরে, তখন কিন্তু আমার হাতের মধ্যে প্লাস্টারটা ছিল, আমার লেফট হাতের মধ্যে প্লাস্টার ছিল। ওই অবস্থায় আমাকে নিয়ে গেল কুষ্টিয়া কোনো একটা জায়গায়, আমি জায়গার নামটা খেয়াল নাই। কুষ্টিয়া থেকে ওই একটা দেখেই বলছে যে মানে কোনো একটা জায়গা, মানে আমার আসলে নাম খেয়াল নাই, হুজুর টাইপের, হুজুর বললে ভুল হবে, সরি, মানে দাঁড়িয়ে আছে কিন্তু উনি প্যান্ট শার্ট পরা, নর্মালি প্যান্ট শার্ট পরা আর কি। উনি আমাকে দেখে বলতেছে যে ওনারা তো ওনার শরীরে তো জিনিস আছে, কিরকম জিনিস আছে, ওই উনি যে ওই সময় রাতে যাচ্ছিল আর ওনার হাতে যে একটা খাবার ছিল, ওই খাবারের জন্য ওই জিনটা তাকে থামার জন্য বলছিল, কিন্তু যেহেতু সে থামে নাই, সে যাচ্ছিল পরে জিনটা এক সময় রাগে এসে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আর জিনটা তার শরীরে এখনো আসরে আছে, তাকে ছেড়ে যাবে না। টানা 1 সপ্তাহ আমি কুষ্টিয়াতে 1 সপ্তাহ ছিলাম আমার একটা কাজিনের বাসায়, আর ওইখান থেকে আমি আমার ট্রিটমেন্ট করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে মানে 1 সপ্তাহ টানা আমার যে কি অবস্থা ছিল আমি এটা মানে ভাষায় প্রকাশ করার মতো না। এখন তো ভালো আছেন না? 1 সপ্তাহ পরে আবার ঢাকায় এসে মানে আলহামদুলিল্লাহ এখন সুস্থভাবে জীবনযাপন করছি। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। বেশ সুন্দর একটি ঘটনা আমরা শুনলাম এবং শিক্ষণীয় একটি ঘটনা, এবং যেটি আসলে আমরা যখন বিভিন্ন হাইওয়েতে ট্রাভেল করি তখন কিন্তু এরকম অনেক ঘটনা আমরা শুনে থাকি, বিশেষ করে যখন রাতের বেলা ট্রাভেল করা হয়। সুতরাং ওই সময়টাতে যতটুকু সম্ভব সাবধানতা অবলম্বন করা। তবে আমরা যেটা বলি আসলে সবসময় সাবধানতা অবলম্বন করেও কিন্তু হয় না, কিছু কিছু ঘটনা আমাদের একেবারে নিয়ন্ত্রণের বাইরে থাকে, আর সেগুলোই আসলে আমরা বলি এই অনুষ্ঠানে, যেখানে আপনার বিশ্বাস কিংবা অবিশ্বাস করা সম্পূর্ণ আপনার নিজস্ব ব্যক্তিগত বিষয়। পরের ঘটনাটি শেয়ার করব, যিনি লিখে পাঠিয়েছেন তার নাম হচ্ছে আসিফ আল আকাশ। ঘটনাটি ঘটেছে আমার ফুফুর সাথে। আমার ফুফুর বাড়ি হাঁটু ভাঙা কোড়াতলি। আমার ফুফুর নাম মাজেদা। ফুফু আবার তাদের বাড়িতেই থাকতো, তার ছেলেরা ছিল কাতার। তো ফুফুর বাড়ির সীমানার 4টা তেঁতুল গাছ ছিল। সেই তেঁতুল গাছে নাকি জিন পরি এসব থাকতো।
সেগুলো নাকি আমার ফুফাতো ভাই রাজীব পালতো, তাদের সাথে কথা বলতো। রাজীব ভাই যখন বিদেশ যায় তখন নাকি ফুফুকে বলে যায়, আমি তো বিদেশ যাইতেছি, এখন তোমার তো একা বাড়িতে থাকতে হবে, এই বাড়িতে এখন তুমি অনেক কিছু অনুভব করতে পারবা, কিন্তু ভয় পাবা কখনো, এসব তোমাকে কোনো কিছু করবে না, ভয় পাবা না কখনো, এগুলো ভালো। তো রাজীব ভাই বিদেশে যাওয়ার 14 দিন পর ফুফুর সাথে ঘটনাটি ঘটে। ফুফু তখন রাত 2টার দিকে উঠে বাথরুমে যাওয়ার জন্য, তখন দেখতে পায় তেঁতুল গাছে একটা সুন্দর মেয়ে বসে ফুফুর দিকে চেয়ে হাসছে আর বলে, আন্টি আপনি ভয় পাবেন না, আমি আপনার কিছু করব না, আপনার ছেলেকে আমার অনেক ভালো লাগে, ও আমার বন্ধু, তার জন্য আমি এখানে থাকি, আপনি আমাদের পরিবারের কারো কোনো ক্ষতি করব না। পরে ফুফু এই কথা শুনে তাড়াতাড়ি ঘরে ঝাঁপ দিয়ে শুয়ে পড়ে। আর সকালে রাজীব ভাইকে কল দিয়ে বলে, কালকে তোমার সাথে এমন ঘটনা হলো। রাজীব ভাই বলে, তো তোমার কোনো ক্ষতি করবে না। তারপর নাকি মাঝে মাঝে ওই মেয়েকে ফুফু দেখে, আর মেয়েটা নাকি ফুফুকে অনেক কথা বলে, আপনার শরীর কেমন আছে, তারপর বলে আপনাকে যদি কেউ কিছু বলে তাহলে আমাকে বলবেন। তারপর থেকে এখন পর্যন্ত নাকি ফুফু প্রায় রাতে মেয়েটার সাথে সেই তেঁতুল গাছে ওইখানে কথা বলে, এমনকি ফুফু আর ভয় পায় না, তাই নাকি এগুলো অভ্যাস হয়ে গেছে। আমরা সেই ফুফাতো ভাই এখনো কাতার আছে, তার জন্য দোয়া করবেন, হয়তো রাজীব ভাইয়া আসলে এটার একটা সমাধান হবে। অদ্ভুত একটা ঘটনা শুনলাম আসিফ আল আকাশ, এবং বন্ধুত্বের একটা নিদর্শন আমরা দেখলাম। যাই হোক, আমরা অনুষ্ঠানের খুব বেশি সময় আসলে আমাদের হাতে নেই, 15-20 মিনিটের মতো সময় আমাদের হাতে রয়েছে। আরেকবার একদম শেষবারের মতো আমরা ইমরানের কাছে আসতে চাইব, তারপরে আজকে আমরা আর 1-2টা ঘটনা হয়তো শুনতে পারবো, বা আমাদের একটা কল হয়তো নিতে পারবো। একদম শেষে আজকের অনুষ্ঠান সম্পর্কে বা বিশেষ কিছু যদি আপনার বলবার থাকে, বা কোনো ঘটনা যদি আপনার হাতে থাকে, শেয়ার করতে পারেন ইমরান। হ্যাঁ, আমি এখন 2015 সালের একটা ছোট্ট ঘটনা বলবো, যেটা রেশ 2019 পর্যন্ত আইসা ঠেকছে এখনো। আচ্ছা, তার মানে বেশ লম্বা চওড়া একটা একটু প্রবলেমই হচ্ছে। আর দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলি, আমি খুব সিম্পল মানুষ, মানে যতটুকু পারছি আমার জানা মতে আমি সবাই হেল্প করছি, মানে ওই রকম কিছু করি নাই যে কেন আমার সাথে এই ধরনের হচ্ছে আমি বুঝতে পারতেছি না। আগে হয়েছে বিচ্ছিন্ন ঘটনা ছোটকালে বা এরকম হঠাৎ সেটা অন্য বিষয়, কিন্তু অন্য এটা বিশ্বাস করা এগুলা না করা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কিছু ঘটনা আছে এটা সত্য, আমিও তো বিশ্বাস করতাম না, কিন্তু হচ্ছে, এটা সত্য। তো 15 সালের যেটা ঘটনা সেটা হচ্ছে, আমাদের গ্রামের বাড়িতে একটা উরস, প্রতি বছর উরস মোবারক হয়, এই জায়গায় গান বাজনা হয় রাতে। তো আচ্ছা, শর্ট করেই বলি, যেহেতু এটা 19 পর্যন্ত ঠেকছে, তো সেই দিন রাত্রে যে আমার পাশে আমার বাইকনা বসা আছে, ও হয়তো 2-3 এপিসোড আগে মনে আপনাদের এই জায়গায় বলছিল কিছু ঘটনা, তার মধ্যে আমার কথা মনে বলছে, ওরা দেখছে কিছু জিনিস, ওরাও জানে। তো ওই দিন গান বাজনা শেষ হয় তো অনেক রাত্রে, মানে ফজরের আগ পর্যন্ত প্রায় চলে। তো আমরা 3টার দিকে শুইতে চলে গেলাম এই আমার বাগিনার বাড়িতে। তো আমি আবার একটু পরে আবার শুয়ে কথাবার্তা বলার পরে একটু বাথরুম চাপছে বাইরেছি, আর কি একাই বাইরেছি। ওদের পাশে বাথরুম আছে, কিন্তু আমি যাইতে চাই নাই, মানে একটু ইয়া লাগছে, মানে পাশেই গেছি, মানে ওই সময় বোঝেন না তো, অত তাড়াহুড়া করে করা যায় আর কি, রাত্রে পাশেই চলে গেছি। তো পাশে হয়তো বা ওইটা কোনো অন্য ধরনের এরিয়াই ছিল কিনা আমি তো জানি না, আসলে এটা তো ওদের বাড়ি ছিল। তো ওই দাঁড়াই আর কি কাজটা শেষ করতে চাইছিলাম তাড়াহুড়ার মধ্যে, যদি ওইটা আসলে ঠিক না, এইভাবে করা কেউই করবেন না, ন্যাচারালি তো করা ঠিক না নিশ্চয়ই। আমি তাড়াহুড়ার মধ্যে ভুল করে ওইভাবেই করতে চাইছি, শেষ করতে চাইছি কাজটা। তো আমি চোখের পলকটা শুধু ফালাইছি, কিন্তু আমি দেখলাম যে আমি যে জায়গায় দাঁড়ানো ছিলাম, মানে যে জায়গায় আমি কাজটা করতে চাইছিলাম সেই জায়গায় আমি নাই। শুধুমাত্র একটা চোখের পলকে আমি একদম অপোজিট সাইডে ওই জায়গায় নিয়ে আমার দাঁড়া করে দিল, একদম মনে হয় যে 2 হাতের মধ্যে কে যেন ধরে নিয়ে উঁচা করে, মানে ওইদিকে নিয়ে গেছি এইরকম। এই একটু হালকা ইয়া হইলাম, মানে তখন কি আর ওই ধরনের কাজ করার মনে নাই, আসলে বন্ধ হয়ে গেছে। আইসা পড়ছি ঘরের ভিতরে, আসলাম, আইসা আমি এই ঘটনাটা বললাম, এই যে আমার বাইকনা আছে পাশে, ওদের এই যে মইন ছিল ওদের বললাম। ওরা এই বাইকনাটা বললো যে হ্যাঁ, আমাদের এই জায়গায় এই ধরনের প্রবলেম আছে, এটা আমরা মুরব্বীদের কাছ থেকেও শুনছি, এবং তো আমি বললাম যে ঠিক আছে, এগুলো তো আমারও এরকম হালকা পাতলা এরকম, কিন্তু আমি তো আসলে এগুলোর প্রতি এরকমই করি না, তাচ্ছিল্য করে ঘটনাটা উড়াই দিলাম যে না, এগুলো কি এরকম হওয়ার কথা না।
ঠিক আছে চল আবার যাই বাইরে। কিন্তু প্রবলেমটা শুরু হয়েছে ওই দিন থেকে। আগে আমার অনেক গ্যাপে গ্যাপে এরকম হয়েছে, কিন্তু ওই দিন থেকে একটু মানে মনে হইলো যে কিছুদিন পর পর এই ধরনের প্রবলেম হচ্ছে আমার, মানে কিছু একটা মানে সাথে থাকে মনে করে, এরকম মনে হয় আমার। আচ্ছা, যদিও আমি দেখি নাই, সত্যি কথা বলতে আমি ফেস বা ওই ধরনের কোনো রিয়েলাইজ করি নাই, কিন্তু এই অফিসে আসতাম যাতায়াত করতাম, হুন্ডার মধ্যে মনে হইতো যে কে যেন পিছনে বসে রয়েছে, একটু ঝাঁকি দেয়। আচ্ছা, একদিন তো এরকমও দেখলাম যে মানে ওই আপনার ওই হেমায়তপুর গাবতলী থেকে ডান দিকে একটা রোড বেরিবাদের দিয়ে গেছে, ওই রোডে যাইতেছি, তো মনে হইলো হঠাৎ স্পিডের মধ্যে মোটামুটি এর মধ্যে হঠাৎ মনে হলো যে বাইসাইকেল নিয়ে কে যেন সামনের দিয়ে একটা হঠাৎ করে ব্রেক করছে, মানে পিছনে চাকা স্লিপ করে হুন্ডাটা নিয়ে মানে একটু সাইডে হয়ে গেল, মানে আপনার কন্ট্রোলে ছিল না। আর একটু হইলে মানে গাথায় পড়ে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হইতে পারতো। পিছনে তাকাইলাম মানে ওই লোকটারে বকা দেওয়ার জন্য যে এইভাবে কেউ সাইকেল চালায় নাই, কিন্তু কারে বকা দিব, মানে আমি নিজেই কেউ ছিলই না সেখানে, কেউ ছিল না। আমি হয়তো একটু হাসি বেশি, অনেকে মনে মানে আমি এই টাইপের লোক, মানে একটু হাসি আমার বেশি, কিন্তু এটা মানে কি ধরনের ঘটনা বুঝি না আমি, মানে এখন পর্যন্ত এইগুলা রেশ। এই যেমন এই 15 দিন আগে আমার এক চাচা মারা গেল, ওই যে ঘটনা বলছিলাম কুয়ার পাশে আমার ওই গ্রামে আর কি, ওই গ্রাম থেকে এই গ্রাম পাশাপাশি। এই রাত্রে এই ভাগিনাটাও ছিল, এই যে এখন আমার পাশেই বসা আছে, ও সাক্ষী যে রাত্রে বেলাতে আপনার কবরস্থানে কবর টবর দেওয়ার পরে উনাদের মানে বিকেল বেলা দিছে, দেওয়ার পরে রাত্রে যখন ঘুমাই তো তখন তো বিভিন্ন আত্মীয় স্বজন আসছে, অনেক লোক বাসায় গ্যাদারিং। আমরা একটা যে বাসায়, ওইটাও আমার একটা ফুপু লাগে, ওই বাসায় ঘুমাইতে গেলাম 3:30 বা 4:45 দিকে, একটু জানলাটা খুলছি, ঠিক আছে এই ধরনের একটু ইয়ার জন্য, হাওয়া বাতাস ঠিক করার জন্য আর কি। তো জানলাটা খুলছি, খুলাই মানে শুধু আমি একা না, এই যে আমার পাশে বসে রয়েছে ও পর্যন্ত দেখলো যে এই ক্রিয়েচারটা আমি এই প্রথম মানে চোখে দেখলাম, এই নিজের চোখে, এই যে আমার পাশে ভাগিনা বসা, ও কম দেখছে, মানে ওই ইটা আমার দিকে একদম তাকানো, স্পষ্ট দেখতে পাচ্ছিলেন একদম আপনি, স্পষ্ট, কিন্তু মেয়ে ছেলে বোঝা যাচ্ছে না, কিন্তু মুভমেন্ট করতেছে, এদিকে তাকায় রয়েছে, মানে একটু এমনকি আমিও তাকেই রইলাম, কারণ আমার একটু ইয়া বেশি কিউরিসিটি যে এরকম বারবার হইতেছে, এর কারণটা কি, মানে কি করলাম, বা আমার কোনো সমস্যা আছে কিনা, বা আমার কিছু করতে হবে কিনা। আমি অনেকক্ষণ তাকে রয়েছি, ও ভয়ে একটু শুয়ে পড়লো, আর ওরা দুইজনে একটু সাইডে গেলো, যে মইনা ছিল আপনাদের বসা ছিল, এখন ও ছিল পাশে, তা আমি তাকাই রইলাম ওইদিকে তাকাই রইল। এখন একবার আমার মনে হলো যে উনি কিছু বলতে চাইতেছে, আবার আমারই আবার মনে হইতেছে যে উনি মনে করতেছে আমি কিছু বলতেছি, এইরকম এই তাকানোর মধ্যেই আবার আস্তে করে একটু সাইডে শুয়ে গেল, জানালাটা লাগিয়ে দিলাম, তাৎক্ষণিক টোকা দিল, এই যে 3-4 জন ওরা ছিল জানালার মধ্যে টোকা দিয়ে করে দিল, এরকম ওই ঘটনা। এখন মানে ওই রেসটা চলতেই আছে, এরকম প্রায় দিনই আমার কাছে এইরকম মনে হচ্ছে যে একটা আশেপাশে। এমন আরেকটা কথা বলি, এই আজকের একটা ঘটনা বলি। এই আমার ওয়াইফ একটু বাইরে গেছিল বাসার, মানে ব্যক্তিগত কাজে, আমার একটা বাচ্চা আছে 1 বছর 13 মাসের বাচ্চা আর কি। আমি বাচ্চাটারে আমার কুলেই ঘুমাইছে, বাউন্সার আছে বাচ্চাদের একটা, মানে ওইটার মধ্যে দিলে বাচ্চাটা একটু দুলে ঘুমায়, তো ওরে আমি একটু হালকা দুলে ঘুম পাড়ায় রেখে আমি পাশের রুমে গেলাম। পাশের রুম থেকে ব্যাক করে পুরো আসি নাই, মানে আমি একটু টার্ন করে দেখতেছি, মানে বাচ্চাদের দিকে তো একটু খেয়াল রাখতে পড়ে গেল কিনা, একটু বাবাদের তো একটু লাগে বাচ্চার প্রতি। আমার মনে হইলো যে ও তো ঘুমাই গেছে, এখন তো ওই বাচ্চাটা নড়লে ওইটা বাউন্সারটা নড়ে, কিন্তু ওই বাচ্চাটা পুরো ঘুমে, মনে হলো যে কেন যেন ওরা দুলাইতেছে, আমি যেভাবে একটু আগে দুলে আসলাম ওই রকম ভাবে ওরাকে দুলাইতেছে। এখন দর্শকদের একটা জিনিস বলি যে মানে আছে এই ধরনের কিছু সমস্যা, বা যাই হোক আল্লাহর সৃষ্টি তো এটা কোন শরীফে আছে, আমি রিয়েলাইজ করি, আর কেউ অন্তত তার বাচ্চার ব্যাপারে এইরকম এটা তো আজগুবি কথা বলবে না, এটা নিজে আজকে পর্যন্ত এই ধরনের ঘটনাটা। সেটাই। অনেক অনেক ধন্যবাদ ইমরান ভাই, পুরো অনুষ্ঠান জুড়েই আপনি বেশ কিছু ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। অনুষ্ঠান একেবারে শেষ ফোন কলটা নেব, তারপর আজকের মতো অনুষ্ঠান শেষ করব। শেষ দিকে যদি আপনি জয়েন করতে চান 0255036659 এই নম্বরে কল করতে পারেন। কে আছেন আমাদের সঙ্গে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন ভাইয়া? জি, আপনার নামটা বলুন। জসিম ভাই, আপনি কোত্থেকে বলছেন? মৌলভীবাজার থেকে বলছেন? এখন কি আপনি মৌলভীবাজারে আছেন? শুনতে পাচ্ছেন আমাদেরকে ঠিক মতো?
আচ্ছা, বলুন তাহলে আপনার কোন ঘটনা আপনি শেয়ার করবেন আজকে? আপনি আমাদের শেষ কলার খুব সম্ভবত, এরপরে হয়তো আমাদের হাতে সময় হবে না। বলুন কোন ঘটনাটি শেয়ার করবেন। যে ঘটনা হচ্ছে আমার নিজের সাথেই 2002 সালে হুম গ্রামের বাড়িতে আর কি, রাজনগর থানা, হরিলাসন গ্রাম। আচ্ছা, রাজনগর থানা। হ্যাঁ। পরে একদিন রাত্রে আমি বাথরুমে উঠছি, হুম পরে আমার মায়ের নিয়ে গেছে ছোটবেলায় আর কি। হুম নেওয়ার পরে তোমার বাথরুমে ঢুকতে পরে আমি তো দরজা লাগাই নাই। আচ্ছা। পরে এই যে মা দেখতেছে এই যে পাশে আমার আছে আর কি, এই যে গুরুস্থানের এই যে এখানে অনেক বড় একটা লোক দাঁড়াইছে। আচ্ছা। দাঁড়ানোর পরে মা বলতেছে আমাদের কে তুই দরজা লাগাইলি? হুম লাগানো আমি কেন, আমি ভয় পাইতেছি তো। হুম না তুমি দরজা লাগাও। পরে আমি কি পরে আমি তাড়াতাড়ি উঠলাম। হুম ওঠার পরে বাইরে গিয়ে দিই তো এইরকম। পরে তো আমি আর বয়ে আমি কি করবো, আমি পানি খরচা না করে বাইরে আসছি। হুম বাইরে আনার পরে আমার জড়ায় ধরার পরে আমার বাসার সামনে নিয়েছে। আচ্ছা, বাহ, নেওয়ার পরে পড়তে আর দেই নাই। বুঝতে পেরেছি। এবং আপনি যখন কথা বলছিলেন, আমাদের আজকের অতিথি যিনি ইমরান ভাই, মৌলভীবাজার। হ্যাঁ, ওনার বাড়িও মৌলভীবাজার, আপনার বাড়ি মৌলভীবাজার, আপনার এলাকার মানুষ মনে হয়। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, ইনশাআল্লাহ ভবিষ্যতে আবার কথা হবে। সুস্থ থাকবেন এই দোয়া করি। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ। সময় আসলে খুব একটা হাতে নেই, আর একটা দুটো ঘটনা হয়তো শেয়ার করতে পারবো। বেশ কয়েকজন আছেন দেখতে পাচ্ছি অভিমানও করে ফেলেছেন, ঘটনাটি কেন শেয়ার করিনি এরকম কিছু। ঠিক আছে, যাদের ঘটনা পড়া হয়নি দয়া করে আগামী সপ্তাহে, যেমন হচ্ছে বেদনার নীল চাঁদ একজন লিখে পাঠিয়েছেন, আমি আসলে বেশিক্ষণ হয়নি সেই ঘটনাটি পাঠিয়েছেন, আমি বলবো যাতে করে আগামী সপ্তাহেও আপনি সেই ঘটনাটি পাঠান। আজকে যেটি আছে আমি অবশ্যই আগামী সপ্তাহে ইনশাল্লাহ পড়ে শোনার চেষ্টা করবো। এবং আপনি পুরো পাঠ করে পাঠিয়েছেন, প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ। অসংখ্য ধন্যবাদ, অনেক যত্ন করে কষ্ট করে পাঠিয়েছেন। আপনার অভিমান করাটুকু যৌক্তিক। সুতরাং আগামী সপ্তাহে যাতে আমরা সবাই, জানি না আসলে আপনার নাম কি, বেদনা নীল চাঁদ নামক আইডি থেকে লিখে পাঠিয়েছেন, এগুলো আসলে আমাকে খুব বিভ্রান্ত করে, যে আমি আসলে কার সাথে কথা বলছি, মানে বা সেই মানুষটিকে সেটি জানবার ইচ্ছেও আমার হয়। তো সেই ক্ষেত্রে সত্য নামটুকু লিখে পাঠালে আরো খুশি হব। শেষ যে ঘটনাটি দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব, শিখন হাসান বলেছেন, আসসালামু আলাইকুম অরণ্য ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, আশা করি ভালো আছেন। আমার নাম শিখন হাসান, আমি তাবিজের একজন নিয়মিত লিসনার। যে ঘটনাটি লিখলাম তা আমার মামার সাথে ঘটে যাওয়া বাস্তব একটি ঘটনা, পড়ে শোনালে খুশি হব। আমার মামার বয়স তখন 13 বছর, তখন ভাদ্র মাস, তাই তখন তালের সিজন ছিল। আমার মামা ও তার বন্ধু বলল যে তারা ফজরের আগে তাল কোটাতে যাবে। মামা বলল যে তাকে ডাক দিয়ে নিয়ে যেতে, যেই কথা সেই কাজ। তো ফজরের আগে মামার বন্ধু ডাক দিল মহসিন ওঠ। আমার মামাও তার ডাকে উঠে পড়ে। মামার বন্ধুর নাম ছিল বকুল। তারা তালগাছ তলায় রওনা করেছে এবং একটি তালগাছ তলায় এসে তাল খুঁজছে। এর মধ্যে মামা খেয়াল করলেন যে বকুল মামার থেকে প্রায় 10-12 হাত দূরে দূরে হাঁটছিলেন। মামা এটাকে স্বাভাবিকভাবে নিলেন, হতে পারে সে বেশি তাল পাবে, তাই আগে আগে হাঁটছে। কিন্তু মামা আসলে জানতেনই না যে তার সাথে কিছু একটা ঘটতে চলেছে। যাই হোক, তো তারা এই তাল গাছ থেকে কোনো তাল পেল না। তখন বকুল মামাকে বলছে, মহসিন চল, আমরা বিলের ওই পারে 2টা তাল গাছ আছে, ওইখানে যাই। মামা আর বকুল যাচ্ছে। এখন মামা খেয়াল করলো বকুল আগে আগেই হাঁটছে। তখন রাত 2টো কি 3টা হবে, তারা বিলের পাড়ে চলে আসে। বিল পাড়ি দিয়ে ওপারে যেতে হবে। তো বকুল যেহেতু মামার থেকে প্রায় অনেক সামনে, তাই বকুলই আগে পানিতে নেমে পড়ল। কিন্তু তারপরে মামা যা দেখলো, বিলের পানি ছিল প্রায় হাঁটু সমান হবে। মামা দেখলো যে বকুলের পা পানির উপরে ভেসে আছে, বা পানির উপরে হাওয়ায় ভাসানো, এবং তার পা ছিল উল্টো দিকে। মামা এটা দেখে খুব জোরে দৌড়ে একটা বাড়ির
গোয়াল ঘরে ঢুকে পড়ে এবং মামা জানতেন যে গরুর কাছে সাধারণত কোনো জিনভূত আসতে পারে না, তাই মামা দুটো গরুর মাঝখানে বসে রইলেন এবং কিছুক্ষণ পর গোয়াল ঘরের বাহির থেকে বলছে, আজকে যদি তোকে পানিতে নামাতে পারতাম তাহলে পানির নিচে তোর মাথা গেড়ে রাখতাম। এরপর আর কোনো আওয়াজ আসেনি। তখন সকাল হওয়ার পরে ওইখান থেকে মামা চলে আসে এবং মামা পরে জানতে পারে বকুল সকালে আসেইনি। এই ছিল আমার মামার সাথে ঘটা একটি ঘটনা। পরে শোনানোর জন্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ শিখন হাসান। আশা করি আপনি ভালো আছেন এবং ভবিষ্যতে ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নেব। আগামী সপ্তাহে এসে আপনার আমার জীবনের ঘটে যাওয়া অনেক অনেক ঘটনা নিয়ে আবারও হাজির হব ক্যাপিটাল FM এর এই নিয়মিত আয়োজন তাবিজে। আর ইমরান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ পুরো অনুষ্ঠানের সঙ্গে থাকবার জন্য। আপনাকেও ধন্যবাদ ভাই। আমি অনেক কিছুই আজকে বলতে পারলাম। আর আমি ছোট্ট একটা কথা দর্শকদের উদ্দেশ্যে আবার একটু বলি যে সবাই যারা শুনতেছেন, হিন্দু মুসলিম যে ধর্মের হোক, সবাই কিন্তু আমরা তো এক সৃষ্টিকর্তারই সৃষ্টি। সবাই আমার জন্য একটু দোয়া করবেন যাতে ছোট পিচ্ছি আছে তো একটা আমি আসলে ইদানিং আতঙ্কিত একটু বেশি। আমি কখনোই ভয় পাই নাই, এখনো পাই না, কিন্তু আমার পিচ্ছি একটা আছে। সবাই দোয়া করবেন যাতে আমার কোনো প্রবলেম যেন অন্তত না হয়। আমরা প্রত্যেকেই আপনার জন্য প্রার্থনা করি এবং যেটা আসলে আমরা বিশ্বাস করি যে পৃথিবীতে মানে সন্তানের প্রতি বাবা মার যে দোয়া সেটা, এবং বাবা মার জন্য সন্তানের যে দোয়া, সৃষ্টিকর্তা সবার আগে সেগুলোকে গ্রহণ করেন এবং আপনার সন্তান আপনার পরিবার যাতে অনেক ভালো থাকেন, আমরা প্রত্যেকেই আপনার জন্য দোয়া করব। আশা করি আপনি ভালো থাকবেন ইনশাআল্লাহ এবং সাবধানে থাকবেন। আর প্রত্যেকের জন্য একই শুভকামনা, যাতে আপনি ভালো থাকেন। এবং প্রতি সপ্তাহে যা বলি যে ভেতর থেকে আসলে শুদ্ধি অভিযানটাকে তুলে ধরতে হবে। ভেতরে একজন শুদ্ধ মানুষকে গড়ে তুলতে হবে। আমি যদি অপরাধ না করি, আপনি যদি অপরাধ না করেন, পৃথিবীতে অপরাধ করবে কে বলুন? আমরা যদি নিজেদের মধ্যে নিজেদের মনুষ্যত্বটাকে মেরে না ফেলি, তাহলে অপরাধটা করবে কে বলুন? আমরা মানুষরা নিজেরা অসৎ হই, আমরা মানুষরাই মানুষের ক্ষতি করি বিধায় এই পৃথিবীতে এত দ্বন্দ্ব, এত কলহ সৃষ্টি হয়। নিজের ভেতর থেকে যদি আমরা শুদ্ধ হতে পারি, দেখবেন ধীরে ধীরে আমাদের সমাজ, দেশ, পৃথিবীটা বদলে যাবে সুন্দর একটা পৃথিবীর প্রত্যাশায়। আজকের মতো শুভরাত্রি, আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আবার কথা হবে।